আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল এবং পবিত্র জুমা মুবারকের শুভেচ্ছা জানাচ্ছি। দুরন্ত ল একাডেমির পক্ষ থেকে আমি অ্যাডভোকেট আশরাফুল আলম যুক্ত আছি ফেসবুক লাইভের মাধ্যমে। আমরা শুরু করব ফৌজদারি কার্যবিধির আনলিমিটেড দুরন্ত রিভিশন। এই মুহূর্তে যেখান থেকে যুক্ত আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, ভিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই। অনেকে যুক্ত আছেন। ফরিদ উদ্দিন সালাম দিয়েছেন, এস লিমন সালাম দিয়েছেন, এম কামরুল হাসান, সামিরা মল্লিক অনেকেই যুক্ত আছেন। সবাইকে দুরন্ত ল একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটি বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিবেন, সবাই শেয়ার করে দিবেন। ওকে, আমরা শুরু করব ফৌজদারি কার্যবিধির দুরন্ত রিভিশন। ওকে,
আমি প্রশ্ন করব, আপনারা কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। হ্যাঁ, সকাল থেকে ওয়েট করতেছিলেন আমাকে। বিষয়টা হচ্ছে আমি ঘুমিয়েছি রাত 2:30 সম্ভবত। দুর্ভাগ্যজনকভাবে কেউ আমাকে ডেকে দেয় নাই ঘুম থেকে, এটি হচ্ছে দুর্ভাগ্য। যাই হোক, ইনশাল্লাহ ঘুম থেকে উঠে গোসল করে হালকা নাস্তা করে আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি ইনশাল্লাহ। আজ সারাদিন শুধুমাত্র ফৌজদারি কার্যবিধি রিভিশন করব। ফৌজদারি কার্যবিধির যে হ্যাঁ, ক্লাস লেট করে শুরু করলাম। সত্যি কথা বলতে তো রাত 1:30 তো আমরা ক্লাসই শেষ করছি। খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি অনেক রাতে। আমার বাচ্চার মাকে বলছিলাম যে 9টার মধ্যে ডেকে দিও। ভাবছে যে অনেক রাতে ঘুমিয়েছে, ওকে সবকে আর ডাকা যাবে না। অনেকে ফোন দিয়েছে, অনেক ক্লায়েন্টে ফোন দিয়েছিল, তবু আমাকে ঘুম থেকে জাগানো হয় নাই। তো যাই হোক, আমি হঠাৎ করে সকালে ক্লাস আছে, হঠাৎ করে উঠেই পরে আমি প্রিপারেশন নিলাম ক্লাসের। হালকা নাস্তা করে আমি আপনাদের সাথে যুক্ত হলাম। যাই হোক, কিছু লেট হওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। যাই হোক, আপনারা ইনশাল্লাহ শুরু করি। আমরা নামাজের বিরতি দেব। নামাজের বিরতির পর আমরা আবার ফৌজদারি করব। সন্ধ্যার পূর্বে আমরা ফৌজদারি কার্যবিধি দুরন্ত একটা রিভিশন করে ফেলব। এই যে ফৌজদারি কার্যবিধি থেকে 20টি নাম্বার হয়, আমরা এই দুরন্ত রিভিশনের মাধ্যমে যেন 15টি নাম্বার ক্যারি করতে পারি। পাশাপাশি আমরা সন্ধ্যার পরে কিন্তু এভিডেন্স অ্যাক্ট, সাক্ষ্য আইন, গুরুত্বপূর্ণ একটা আইন আজকে রিভিশন করব ইনশাল্লাহ। এবং আগামীকাল দেওয়ানি কার্যবিধি সকাল থেকে শুরু হবে, আনলিমিটেড রিভিশন। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরীক্ষার্থীবৃন্দ, যে যেখানে যুক্ত আছেন, সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং বিভিন্ন গ্রুপে যেন বাংলাদেশের সকল আইন শিক্ষার্থী যারা পরীক্ষার্থী আছে তারা দেখার সুযোগ পায়। ওকে, তো আমি একটা প্রশ্ন দিয়ে শুরু করব। অনেকেই যুক্ত আছেন, আপনাকে অনেক ধন্যবাদ রিভিশন ক্লাস ফ্রি করানোর জন্য। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শ্রাবন্তী সরকারকে। অনেকেই সালাম দিয়েছেন, আবারও সবাইকে ওয়ালাইকুম আসসালাম জানাচ্ছি। শুরু করব ফৌজদারি কার্যবিধির দুরন্ত রিভিশন। এবং এই ফৌজদারি কার্যবিধি গুরুত্বপূর্ণ আইন। ফৌজদারি কার্যবিধি যেহেতু একটা পদ্ধতিগত আইন, এই যে পদ্ধতিগত আইন ফৌজদারি কার্যবিধি, এই ফৌজদারি কার্যবিধি আপনার 2টা ধারা আছে মূল আইন, 144 এবং 145 ধারা। ওকে, এই 2টা ধারা হচ্ছে মূল আইন। আরেকটা কথা আপনাদের মনে রাখতে হবে, আমরা এই যে প্যানাল কোড 511টি ধারা পড়ি, প্যানাল কোডের যে শাস্তিগুলো, প্যানাল কোড যেহেতু একটা মূল আইন, এই মূল আইনের যে শাস্তিগুলো কিভাবে কার্যকর হবে, কোন ওয়েতে কার্যকর হবে, অর্থাৎ একটা মোকদ্দমার একটা একজন বিচারক একটা ফৌজদারি মামলা শুরু থেকে চূড়ান্ত নিষ্পত্তি পর্যন্ত কোন কোন পদ্ধতির মধ্য দিয়ে চূড়ান্ত নিষ্পত্তি করবে, এই পদ্ধতিগুলোর কথা বলা হয়েছে ফৌজদারি কার্যবিধিতে। শুধু তাই নয়, এই ফৌজদারি কার্যবিধি দেখবেন আপনি কিভাবে ওই দণ্ডটা কার্যকর করবে, তাকে মৃত্যুদণ্ড কিভাবে প্রদান করা হবে, জেলে তিনি কিভাবে বাস করবেন, আরও অনেক বিষয়ে এই ফৌজদারি কার্যবিধিতে আলোচনা করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা কথা সবসময় মনে রাখবেন, ফৌজদারি কার্যবিধিটা পদ্ধতিগত আইন, প্রসিডিউরাল ল। এই আইনটা আপনাকে বুঝতে হলে কি করতে হবে, মনোযোগের সাথে আপনাকে ক্লাসটার বিষয়বস্তুটা উপলব্ধি করতে হবে। আমি নামাজের পূর্বে ফৌজদারি কার্যবিধির গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদেরকে বলবো। যদি এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধরতে পারেন, ফৌজদারি কার্যবিধি অনায়াসেই আপনি এখানে এই যে নামাজের পূর্বের যে ক্লাসটা, এখান থেকে আপনি কি করতে পারবেন, মিনিমাম 10টি নাম্বার ক্যারি করতে পারবেন। ওকে, আরিতা এত ফোন সাউন্ড দিচ্ছে মোবাইলের, আর কথা কম বলতে পারো। হ্যাঁ, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো দেখেন আমরা ফৌজদারি কার্যবিধি দেখেন 5 নং আইন, এটা 1898 সালের 5 নং আইন। আমি প্রথম সামারিটা মুখে বলে দিচ্ছি, লিখে এত সময় নষ্ট করব না, এখান থেকে প্রশ্ন এখন হয় না, তবে হতেও পারে এবার যেহেতু প্রশ্ন সহজ হবে শুনলাম,
তো এবার প্রশ্ন হতেও পারে। তো এই যে ফৌজদারি কার্যবিধি 1898 সালের 5 নং আইন প্রস্তাবনা আছে একটি, 565টা ধারা আছে আমরা সবাই জানি, খণ্ড 9টি, অধ্যায় 46টি, মোট তফসিল আছে 5টি এবং 1 জুলাই 1898 সালে এই ফৌজদারি কার্যবিধি কি হয়, কার্যকর হয়। এটা পদ্ধতিগত এবং মূল আইনের একটা সমন্বয়। তো প্রিয় ভিউয়ার্স, আমরা তফসিলগুলো দেখব, কারণ তফসিল থেকে অবশ্যই প্রশ্ন হবে। 5টি তফসিল বর্তমানে আছে। কয়টা তফসিল? 5টি তফসিল আছে। দেখেন, প্রথম তফসিল, এই যে প্রথম তফসিল, এটা কি? এটা বাতিল। প্রথম তফসিলটা কি? বাতিল, মনে রাখবেন। প্রথম তফসিল বাতিল। দ্বিতীয় তফসিল, 8টি কলাম আছে। 8টি কি আছে? কলাম। এই যে দ্বিতীয় তফসিলটা মোস্ট ইম্পর্টেন্ট, এখানে 8টা কলাম আছে। এই যে 8টা কলাম আমি বলবো, এই 8টা কলাম আপনাকে গুরুত্ব সহকারে কি করতে হবে? মনে রাখতে হবে। ঠিক আছে, মনে রাখতে হবে। চলুন আমরা এই 8টা কলাম আগে ভালোভাবে দেখে নিই। এই 8টা কলাম যদি আপনি না বুঝতে পারেন, ফৌজদারি কার্যবিধির অনেক বিষয় আপনি বুঝতে পারবেন না। সো 8টি কলাম সম্পর্কে আপনাকে অবশ্যই এখানে ধারণা রাখতে হবে। এই যে 8টা কলাম, এই 8টা কলাম দ্বিতীয় তফসিলের মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে আছে অপরাধের ধারা। একটা অপরাধ করলেন, পেনাল কোড অনুযায়ী ওই ধারাটা কত, মানে এই যে পেনাল কোডের যে ধারাগুলোর 2007 সালে বিভাগ পৃথকীকরণের মাধ্যমে ফৌজদারি কার্যবিধি জুডিশিয়াল সেপারেশন করা হয়, এটা আমরা সবাই জানি। যাই হোক, মাজদার হোসেন মামলার মাধ্যমে। তো ধারা দ্বিতীয় কলামে আছে অপরাধ, দ্বিতীয় কলাম আছে কি? অপরাধ। তৃতীয় কলামে কি? উইথাউট ওয়ারেন্ট, মানে কগনিজেবল নাকি নন কগনিজেবল, কগ অর নন কগ। সমন নাকি ওয়ারেন্ট, ঠিক আছে, বেল নাকি নন বেল। তো দেখেন, এই যে দেখেন, এই যে 8টা কলামের কথা বললাম, প্রশ্ন হয় যে একটা অপরাধ জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য, এটা কোথায় বলা আছে? একটা অপরাধ জামিনযোগ্য নাকি জামিনের অযোগ্য, এটা কোথায় বলা আছে? এটা বলা হচ্ছে 5 নং কলামে। আচ্ছা, এই যে কলামটা বললাম, দ্বিতীয় তফসিলের 8টি কলাম, এখানে মোস্ট ইম্পর্টেন্ট কেন বলছি? এই 8টা কলাম আপনি না বুঝতে পারলে ফৌজদারি কার্যবিধি আপনি বুঝতে পারবেন না। ধরেন 1 নাম্বার কলামে আছে সেকশন। ধরি আমরা সাধারণ একটা জখম, সাধারণ একটা জখম, এটা কি? সাধারণ যদি জখম হয়, সাধারণ একটা জখম আমরা ধরতে পারি। দেখেন, সাধারণ জখম হলে সেকশন কত? 323। অফেন্সটা কি? সাধারণ জখম। সাধারণ জখম, এটা কি কগনিজেবল নাকি নন কগনিজেবল? এটা নন কগনিজেবল, আমল অযোগ্য। এটা আমল অযোগ্য অপরাধ। ঠিক আছে, সমন দিবে নাকি ওয়ারেন্ট দিবে? এটা আদালত প্রথমে সমন প্রদান করবে। এটা কি আপোষযোগ্য না জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য? এটা জামিনযোগ্য, এটা জামিনের যোগ্য অপরাধ। এটা কি আপোষ করা যাবে নাকি আপোষ অযোগ্য? এটা আপোষযোগ্য। এই মামলার অপরাধটা আপোষযোগ্য। পানিশমেন্ট কত? পানিশমেন্ট কত? 1 বছর, 323-এর 1 বছর, বা অর্থদণ্ড বা উভয়দণ্ড। ঠিক আছে, ট্রায়াল করবে কে? তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট।
মানে কোন আদালত কর্তৃক বিচারযোগ্য ওই অপরাধটা। এই যে 323 ধারার অপরাধটা, এই অপরাধটা, এই যে 323 সাধারণ জখমের, এইটা আদালত কি করবে? আমল অযোগ্য, এটা সমন দিতে হবে, জামিনযোগ্য, আপোষযোগ্য, 1 বছর বা অর্থদণ্ড, এবং 8ম কলামে আছে কোন আদালত বিচার করবে। সেম ভাবে আমরা আরেকটা অপরাধ যদি দেখি, ধরি 302 কি 300, আমরা ধরি 302 হচ্ছে খুন। হ্যাঁ, 302 কি খুন না? খুন। 2য় কলামে থাকবে অপরাধের বিবরণ, ঠিক আছে। এখন দেখেন 3য় কলামে থাকবে কগনিজেবল নাকি নন কগনিজেবল। এই অপরাধটা কি সরাসরি আমল গ্রহণ করা যাবে নাকি আমল অযোগ্য? এটা আমলযোগ্য, ঠিক আছে, এটা আমলযোগ্য, এটা সরাসরি আমলে গ্রহণ করা যাবে, আমলযোগ্য। এটা কি সমন দিবে নাকি ওয়ারেন্ট? হ্যাঁ, সমন দেওয়া যাবে, নো প্রবলেম। এটা ওয়ারেন্ট দেওয়া যাবে। হ্যাঁ, এটা ওয়ারেন্ট, ডাইরেক্ট ওয়ারেন্ট। ওকে, এটা কি জামিন অযোগ্য নাকি জামিনযোগ্য? হ্যাঁ, অযোগ্য, এটা জামিনের অযোগ্য অপরাধ। এটা কি আপোষযোগ্য নাকি আপোষ অযোগ্য? না, এটা আপোষ অযোগ্য, মীমাংসাযোগ্য নয়। হ্যাঁ, মীমাংসার অযোগ্য, এটা আপোষ অযোগ্য। খুনের কি? এটা আপোষ করা যাবে না, আপোষ অযোগ্য, ঠিক আছে, আপোষ অযোগ্য। এটা শাস্তি কত? মৃত্যুদণ্ড অর যাবজ্জীবন কারাদণ্ড। ট্রায়াল কে করবে? দায়রা আদালত। এই যে কলামগুলো, এই যে কলামের যে হিস্টোরিটা, এটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম, ঠিক আছে, কলামের যে হিস্টোরিটা আপনাদেরকে বুঝিয়ে দিলাম। তাহলে প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, আপনারা এইভাবে মনে রাখতে পারবেন। হ্যাঁ, তাহলে দেখেন, এই যে প্রথম তফসিল বাতিল, 2য় তফসিলে বলা হচ্ছে 8টি কলাম, 8টি কলামের মধ্যে 1 নম্বরের কলামে ধারা, 2 নম্বর কলামে অপরাধের বিবরণ, 3 নম্বরের কলামে আছে একটা অপরাধ সরাসরি কি আদালত গ্রহণ করতে পারবে নাকি গ্রহণ করতে পারবে না। 3য় নম্বর কলামে আছে সমন নাকি ওয়ারেন্ট দেওয়া যাবে। ওই অপরাধ, যে অপরাধটা সংগঠন হলো, ওই অপরাধটার জন্য আদালত কি সরাসরি ওয়ারেন্ট দিবে নাকি সমন দিবে। 5ম কলামে আছে ওই অপরাধটা, যে অপরাধটা সংগঠন হয়েছে, সেটা আদালত কি জামিন দিতে পারবে নাকি জামিন দিতে পারবে না। 6ষ্ঠ নম্বর কলামে হচ্ছে ওটা কি মীমাংসাযোগ্য নাকি মীমাংসার অযোগ্য। 7ম কলামে হচ্ছে শাস্তি, ওই অপরাধটার শাস্তি কত। 8ম কলামে আছে এটা কোন আদালত কর্তৃক বিচারযোগ্য, ট্রায়াল করবে কোন আদালত। এই যে 8টি কলাম মোস্ট ইম্পর্টেন্ট, শুধু মোস্ট না, অনেক ইম্পর্টেন্ট একটা। হ্যাঁ, এটা মনে রাখবেন। প্রশ্ন কিন্তু হতে পারে যে একটা অপরাধ বিচার করবে, এটা 2য় তফসিলের কোথায় বলা আছে? একটা অপরাধ কোন আদালত কর্তৃক বিচারযোগ্য, এটা 2য় তফসিলের কোথায় বলা আছে? 7 নং শাস্তি, 8 নং কোর্টে বিচার। হ্যাঁ, কোন আদালত বিচার করবে? ভেরি গুড ভানু ঘোষ। দেখেন, এখন দেখেন 3য় তফসিলে কি আছে? 3য় তফসিলে আছে ম্যাজিস্ট্রেটগণের সাধারণ ক্ষমতা। ম্যাজিস্ট্রেটগণের সাধারণ ক্ষমতা, ম্যাজিস্ট্রেটগণের সাধারণ ক্ষমতা। 4র্থ তফসিলে কি আছে? ম্যাজিস্ট্রেটগণের অতিরিক্ত ক্ষমতা। ম্যাজিস্ট্রেটগণের যে অতিরিক্ত ক্ষমতা আছে, অতিরিক্ত ক্ষমতার কথা কোথায় বলা হয়েছে? বলা হয়েছে 4র্থ তফসিলে। 5ম তফসিলটা কি আছে দেখেন। 5ম তফসিলে আছে বিভিন্ন রকমের ফর্ম, বিভিন্ন রকমের ফর্মের কথা বলা আছে। ফর্ম, এই যে বিভিন্ন রকমের ফর্ম কি, যে একটা ওয়ারেন্ট ফর্ম, সার্চ ওয়ারেন্ট ফর্ম, সমন, আরো বিভিন্ন পদ্ধতি। হ্যাঁ, আদালতে আপনার আসামি হাজতে হলে একটা ফর্ম আছে, ক্রুকি পরোয়ানার পর ইত্যাদি বিভিন্ন রকমের ফর্ম। আমরা এই যে 5ম তফসিলে আমরা দেখব। হ্যাঁ, বলছেন সেক অফ কক ওয়ার বেল কম পান ট্রায়াল। হ্যাঁ, ভেরি গুড, আমাদের শরীফ আল মামুন বলছেন। জেনারেল পাওয়ার অফ ম্যাজিস্ট্রেট। হ্যাঁ, জেনারেল পাওয়ার অফ ম্যাজিস্ট্রেট। তাহলে প্রথম তফসিল বাতিল, 2য় তফসিলে 8টি কলাম। এই 8টি কলাম মোস্ট ইম্পর্টেন্ট। কলাম সম্পর্কে একটা প্রশ্ন থাকবেই। কোথা থেকে প্রশ্ন হতে পারে আমরা দেখব। 3য় তফসিলে বলা হচ্ছে ম্যাজিস্ট্রেটগণের সাধারণ ক্ষমতা, 4র্থ তফসিলে বলা হচ্ছে ম্যাজিস্ট্রেটগণের অতিরিক্ত ক্ষমতা, এবং 5ম তফসিলে বলা হচ্ছে বিভিন্ন রকমের ফরম। সো প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, আশা করি এই যে 5টা তফসিল সম্পর্কে আইডিয়া থাকলে অনেকটাই সহজ হয়ে যাবে। মুছে দিলাম, যেহেতু দুরন্ত একটা রিভিশন দিতে যাচ্ছি আমরা, দুর্দান্ত গতিতে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, কারণ হাতের সময় একদম কম।
হাতে কি সময় আছে? বলেন তো দেখি, বলেন। একটা মোকদ্দমা আপোষ করা যাবে নাকি আপোষ অযোগ্য, এটা কোথায় বলা হয়েছে একটু কমেন্ট করবেন, সবাই কমেন্ট দিবেন। একটা মোকদ্দমা আপোষযোগ্য নাকি আপোষ অযোগ্য, এটা কোথায় বলা আছে? দেখেন ধারা 4 থেকে ধারা 4-এর দেখেন 4-এর কি, ধারা 4-এর এতে আছে কি অ্যাডভোকেটের সংজ্ঞা, এতে কি অ্যাডভোকেটের সংজ্ঞা আছে। অ্যাডভোকেট 4-এর ডাবল এতে কি অ্যাটর্নি জেনারেলের সংজ্ঞা আছে। হ্যাঁ, অ্যাটর্নি জেনারেল, এটা মনে রাখবেন। এই যে দুইটা সংজ্ঞা মনে রাখবেন। হ্যাঁ, বিতে বেল, 4-এর বিতে হচ্ছে বেল। ঠিক আছে, কিছু সংজ্ঞাগুলো আছে, আপনারা একটু মনে একবার করে পড়ে নেবেন। এটা নিয়ে আমি সময় নষ্ট করতে চাচ্ছি না, গুরুত্বপূর্ণ বিষয়ে আমি চলে যাচ্ছি। চার ধারাতে বিভিন্ন রকমের সংজ্ঞা আছে, এটা আপনারা মনে রাখবেন। হ্যাঁ, 6 কলাম, ভেরি গুড। 6 কলামে হচ্ছে একটা মোকদ্দমার যে ধারা, একটা অপরাধের যে বিবরণের ধারা, সেই ধারাটা কি বাংলাদেশের, সেই ধারাটা কি বিচার করা যাবে নাকি বিচার করা যাবে, আপোষ করা যাবে কিনা আপোষ করা যাবে না, এটি হচ্ছে মূল বিষয়। চলেন আমরা চলে যাব 6 ধারা। ফৌজদারি আদালতের গঠন প্রণালী। একটা ফৌজদারি আদালত কিভাবে গঠিত হবে, ফৌজদারি আদালতের গঠন প্রণালী সম্পর্কে বলা হয়েছে কোথায়? প্রশ্ন হতে পারে। 6 থেকে 27 ধারা পর্যন্ত আমরা ফৌজদারি কার্যবিধির গঠন প্রণালী দেখব। তন্মধ্যে আমরা দেখব 6 ধারাতে কি আছে? ধারা 6 ধারাতে বলা হয়েছে আদালতের শ্রেণীবিভাগ। ফৌজদারি আদালতের কি শ্রেণীবিভাগ? 6 ধারাতে বলা হচ্ছে ফৌজদারি আদালতের শ্রেণীবিভাগ সম্পর্কে। দেখেন আমাদের এখানে সংবিধানে চলে যেতে হবে। সংবিধানের যে 94 অনুচ্ছেদ আছে, সংবিধানের আর্টিকেল কত? 94 আর্টিকেলের যে বিষয়টা বলা হচ্ছে যে বাংলাদেশে সুপ্রিম কোর্ট নামে একটি সর্বোচ্চ আদালত থাকবে। কি থাকবে? বাংলাদেশে সুপ্রিম কোর্ট হচ্ছে সর্বোচ্চ আদালত। এই সুপ্রিম কোর্টের 2টা বিভাগ থাকবে, আপিল এবং হাইকোর্ট বিভাগ। এটা আমরা সবাই জানি। 94 অনুচ্ছেদ অনুসারে কিন্তু বাংলাদেশের সুপ্রিম কোর্ট গঠিত, এবং সুপ্রিম কোর্টের 2টা বিভাগ, একটা আপিলের ডিভিশন, একটা হচ্ছে হাইকোর্ট ডিভিশন। আপিলের ডিভিশন এন্ড হাইকোর্ট ডিভিশন, এই 2টা বিভাগ ব্যতীত ফৌজদারি কার্যবিধির যে 6 ধারা, এই 6 ধারাতে বলা হচ্ছে 2 শ্রেণীর ফৌজদারি আদালত থাকবে। কয় শ্রেণীর? 2 শ্রেণীর কি থাকবে? ফৌজদারি আদালত। 2 শ্রেণীর ফৌজদারি আদালত থাকবে। একটা হচ্ছে কি ম্যাজিস্ট্রেট আদালত, খেয়াল করবেন, একটা হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত, আরেকটা কি দায়রা আদালত। এই যে ম্যাজিস্ট্রেট আদালত, এটা আবার 2 শ্রেণীতে বিভক্ত। হ্যাঁ, ম্যাজিস্ট্রেট আদালতকে আবার 2 শ্রেণীতে ভাগ করা হয়েছে। 2 শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত থাকবে। একটা কি বিচারিক ম্যাজিস্ট্রেট, বিচারিক বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আরেকটা হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। দেখেন আমরা 2 শ্রেণীর ফৌজদারি আদালত দেখতে পাচ্ছি। বাংলাদেশের 94 অনুচ্ছেদ বলা হচ্ছে হাইকোর্ট ব্যতীত বাংলাদেশে 2 শ্রেণীর ফৌজদারি আদালত থাকবে। এটা প্রশ্ন হতে পারে, বাংলাদেশে কয় শ্রেণীর ফৌজদারি আদালত আছে? 2 শ্রেণীর ফৌজদারি আদালত বাংলাদেশে থাকবে। ঠিক আছে, ফৌজদারি আদালত 2 প্রকার। 1 নাম্বার হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত, 2 নাম্বার হচ্ছে দায়রা আদালত। কমেন্টে লিখে নেন। তারপরে আবার বলা হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালতকে আবার 2 শ্রেণীতে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে বিচারিক ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আরেকটা হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। হ্যাঁ, সবচাইতে গুরুত্বপূর্ণ। এখন দেখেন এই যে বিচারিক ম্যাজিস্ট্রেট, এটা আবার 4 প্রকার। 4 শ্রেণীর বিচারিক ম্যাজিস্ট্রেট আছে, 4 শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে। 4 শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কি কি দেখেন, আমরা দেখে নেই। এখানে হচ্ছে 1 নাম্বার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট,
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, এটা যদি মহানগর এলাকার ভেতরে হয় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, হ্যাঁ চিফ, এটা হচ্ছে CMM, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট থাকবে। হ্যাঁ, মহানগর এলাকার বাহিরে হলে চিফ, মহানগরী এলাকার ভিতরে হলে CMM। তারপরে বলা হচ্ছে কি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং 4 নম্বর হচ্ছে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের অস্তিত্ব বর্তমানে নাই, ঠিক আছে। এই যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, এটা যদি মহানগরী এলাকার ভিতরে হয় MM, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এটা হচ্ছে মহানগরী এলাকা, মহানগরী এলাকা হলে, হ্যাঁ, CMM এবং MM। তাহলে দেখেন আমরা এই যে এই ভাগটা যদি দেখি যে ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ হচ্ছে 2 শ্রেণীর ফৌজদারি আদালত আমরা হাইকোর্ট ব্যতীত পাই। এখানে ম্যাজিস্ট্রেট এবং দায়রা, ম্যাজিস্ট্রেটকে আবার 2 শ্রেণীতে ভাগ করা হয়েছে, বিচারিক বা জুডিশিয়াল এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট। বিচারিক বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 4 শ্রেণীর, চিফ জুডিশিয়াল মানে CGM এবং চিফ জুডিশিয়াল যদি মহানগরী এলাকা হয় তার নাম হয়ে যাবে CMM, এটা মনে রাখবেন। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট CGM, হ্যাঁ। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এটা মহানগরী এলাকার ভেতরে হলে MM, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তো প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, এখন দেখবো আমরা এই যে 9 ধারাতে কিন্তু দায়রা আদালতের, দেখেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের কোনো শ্রেণী বিভাগ নাই, এটা মূলত আপনি যদি শ্রেণী বিভাগ করেন দেখা যাচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট হচ্ছে তার প্রধান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট থাকে আর একাধিক অনেক, যেমন ধরেন একটা থানার নির্বাহী অফিসার, তিনি কি নির্বাহী ম্যাজিস্ট্রেট। তারপরে হচ্ছে আপনার দেখা যাচ্ছে অ্যাসিলেন্ট, তিনিও নির্বাহী ম্যাজিস্ট্রেট, ইত্যাদি, হ্যাঁ ইত্যাদি। ওকে, সংক্ষেপে বুঝে নেন। দেখেন আমরা এই দায়রা আদালতের শ্রেণী বিভাগ যদি করি, দায়রা আদালত 3 শ্রেণীর, 9 ধারাতে বলা হচ্ছে দায়রা আদালত 3 শ্রেণীর। কি দেখেন, দায়রা, অতিরিক্ত দায়রা এবং যুগ্ম দায়রা আদালত, অতিরিক্ত দায়রা এবং যুগ্ম দায়রা। দেখেন এই 3 শ্রেণীর দায়রা আদালত থাকবে। এটা কোথায় বলা হচ্ছে? এটা 9 ধারাতে বলা হচ্ছে, 9 ধারা, এটা 9 ধারাতে বলা হচ্ছে 3 শ্রেণীর কি দায়রা আদালত থাকবে। দায়রা আদালত, অতিরিক্ত দায়রা এবং যুগ্ম দায়রা। MD মাহিদুল ইসলাম মিলন যুক্ত আছেন আমাদের সাথে, আমরা দেখতে পাচ্ছি MD মাহিদুল ইসলাম মিলন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো ফৌজদারি আদালতের যে গঠন মনে থাকবে কিনা? নির্বাহী ম্যাজিস্ট্রেট স্তর 3টি, নির্বাহী ম্যাজিস্ট্রেট স্তর কয়টা? 3টা। কি বলেন তো দেখি? জেলা, অতিরিক্ত জেলা, নির্বাহী। এটা তো আমি প্রথমে বললাম যে আসলেও সেটা, হ্যাঁ স্তর 3টা, 10 ধারাতে বলা হচ্ছে স্তর 3টা, 10 ধারাতে। তবে মূলত স্তর নাই বললেই চলে। 10 ধারাতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, হ্যাঁ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট EM 3টা, আপনারা হ্যাঁ বলে নিতে পারেন 3টা। কি একটা হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট, যার প্রধান জেলা ম্যাজিস্ট্রেট, তারপরে হচ্ছে অতিরিক্ত ম্যাজিস্ট্রেট এবং 3 নম্বর হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। তবে নির্বাহী যে ম্যাজিস্ট্রেট এটা মূলত আসলে ওইভাবে শ্রেণী বিভাগ করা হয় না। তবে 10 ধারাতে যে বিষয়টা বলা হচ্ছে, 10 ধারাতে কিসের ম্যাজিস্ট্রেটের কথা বলা হচ্ছে? নির্বাহী ম্যাজিস্ট্রেটের কথা বলা হচ্ছে। 9 ধারাতে দায়রা আদালতের শ্রেণী বিভাগ। তাহলে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলে এখান থেকে হতে পারে, দায়রা আদালত কয় শ্রেণীর? 3 শ্রেণীর। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কয় শ্রেণীর? 4 শ্রেণীর। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কয় প্রকার? 4 প্রকার। ঠিক আছে প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, আমরা বুঝে দিলাম। দুরন্ত যেহেতু রিভিশন দিয়ে যাচ্ছি, শুধু এখান থেকে মনে রাখবেন এই বিষয়গুলো। প্রশ্ন কিন্তু এখান থেকে হয়, এখান থেকে প্রশ্ন হয়ে যাবে। তবে আমরা চট করে এর মাঝখানে আরেকটা বিষয় দেখে নেব।
সব কিছু লিখলে সময় বেশি লাগবে, তাই যত বেশি লেখা যায় মুখে বুঝিয়ে বলবেন। হ্যাঁ, যত বেশি লেখা না মুখে বুঝিয়ে বলবো, ঠিক আছে। দেখেন এই যে ম্যাজিস্ট্রেটগণের দণ্ড, ম্যাজিস্ট্রেটগণের দণ্ড প্রদানের ক্ষমতা, ম্যাজিস্ট্রেটগণের দণ্ড প্রদানের ক্ষমতাটা, ম্যাজিস্ট্রেটগণের দণ্ড প্রদানের ক্ষমতা, এই ক্ষমতা সম্পর্কে বলা হয়েছে 32 ধারাতে। 32 ধারাতে দেখেন একটা ম্যাজিস্ট্রেট কে কতটুকু দণ্ড দিতে পারে এই বিষয়টা বলা হয়েছে। দেখেন এখানে বলা হয়েছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দণ্ড প্রদান করতে পারেন কত। ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দেখেন 5 বছর 10,000 টাকা। ফার্স্ট ক্লাস মানে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের দণ্ড প্রদানের ক্ষমতা হচ্ছে 5 বছর 10,000 টাকা। সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট দণ্ড প্রদানের ক্ষমতা কত? 3 বছর 5,000 টাকা। 3 বছর 5,000 টাকা। ওকে, 3 বছর 5,000 টাকা। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যে দিবে থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেটের দণ্ড প্রদানের ক্ষমতা কত? 2 বছর 2,000। তাহলে এই এখান থেকে প্রশ্ন হতে পারে। ধন্যবাদ স্যার, লক্ষ্মীপুর জেলা থেকে যুক্ত হয়েছেন নাইম পাভেল। 32 ধারাটা মোস্ট ইম্পর্টেন্ট, দাগিয়ে নেন। 32 ধারাটা মোস্ট ইম্পর্টেন্ট। ম্যাজিস্ট্রেটগণের দণ্ড প্রদানের ক্ষমতার কথা বলা হয়েছে। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট 5 বছর 10,000 টাকা জরিমানা করতে পারেন। সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট 3 বছর 5,000 টাকা জরিমানা করতে পারেন। থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট 2 বছর 2,000 টাকা জরিমানা করতে পারেন। ক্লিয়ার কথা? একদম ক্লিয়ার। হ্যাঁ, আমরা চলে যাব দেখেন 31 ধারাতে। 31 ধারাটাও দেখে নেই। 31 ধারা এটাও গুরুত্বপূর্ণ। এটা দেখেন এখানে বলা হচ্ছে যে হাইকোর্ট এবং দায়রা জাজ যে দণ্ড দিতে পারে, আপনি একসাথে মনে রাখবেন হাইকোর্ট ডিভিশন, হ্যাঁ, দায়রা জাজ প্লাস হচ্ছে অতিরিক্ত দায়রা জাজ। এরা কি ক্ষমতা প্রয়োগ করতে পারে? এই যে 3 জন ব্যক্তি আইনে অনুমোদিত, এক কথায় আপনি লিখে রাখেন আইনে অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারেন। তারা কি করে? যে কোনো দণ্ড দিতে পারে, যে কোনো দণ্ড আইনে অনুমোদিত। তবে হ্যাঁ, এই যে দায়রা জাজ, অতিরিক্ত দায়রা জাজ, এই দুইটা যদি কি করে মৃত্যুদণ্ড দেয়, মৃত্যুদণ্ড, তাহলে হাইকোর্ট ডিভিশনের অনুমতি সাপেক্ষে কার্যকর করতে হবে। ওই দণ্ডটা কার্যকর করতে হলে কি করতে হবে? হাইকোর্ট ডিভিশনের অনুমতি নিতে হবে। দেখেন এই যে চার্টগুলো, আমি যে মৌলিক সামারিগুলো, মূল বিষয়গুলো আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো, এখান থেকে কিন্তু প্রশ্ন হবেই। সো এগুলো কিন্তু বাদ দিয়ে দেওয়া যাবে না, ঠিক আছে? এগুলো বাদ দিয়ে দেওয়া যাবে না। ম্যাজিস্ট্রেটগণের দণ্ড প্রদানের ক্ষমতা, প্রথম শ্রেণী 5 বছর 10,000, দ্বিতীয় শ্রেণী 3 বছর 5,000, তৃতীয় শ্রেণী 2 বছর 2,000। 31 ধারাতে বলা হচ্ছে মৃত্যুদণ্ড ব্যতীত, মানে মৃত্যুদণ্ড দিতে, মানে হাইকোর্ট 31 ধারাতে বলছে হাইকোর্ট দায়রা জাজ, অতিরিক্ত দায়রা জাজ আইনে অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারেন, তবে মৃত্যুদণ্ড দিলে হাইকোর্ট বিভাগের অনুমতি সাপেক্ষে সেটা কার্যকর করতে হবে। ওকে, তাহলে আমরা পরবর্তী বিষয়ে চলে যাচ্ছি। প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, আমরা 31-32 ধারা দেখে ফেললাম। আমরা দেখেন আরো কিছু গুরুত্বপূর্ণ ধারা এখান থেকে দেখে নেব। দেখেন 29-এর ঘ ধারাটা গুরুত্বপূর্ণ। 29-এর ঘ এই ধারাটা গুরুত্বপূর্ণ। দেখেন যে সকল অপরাধ মৃত্যুদণ্ডে দণ্ডনীয় নয়, ঠিক আছে? এই যে সরকার হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করে, কার সাথে? সরকার হাইকোর্ট বিভাগের সাথে, হাইকোর্ট ডিভিশনের সাথে পরামর্শ ক্রমে, প্রশ্ন কিন্তু এখান থেকে হতে পারে, পরামর্শ ক্রমে সরকার হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করে কি করবেন? মৃত্যুদণ্ডে যে সকল অপরাধে দণ্ডনীয় নয় এমন অপরাধের বিচারের ক্ষমতা অর্পণ করতে পারেন কাকে? CJM, ঠিক আছে, বা ACJM। CJM মানে তো বুঝেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ঠিক আছে, বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। ACJM মানে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ঠিক আছে। এদেরকে কি ক্ষমতা দিতে পারেন? সরকার হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ ক্রমে কি করতে পারেন? মৃত্যুদণ্ড ব্যতীত
দণ্ড ব্যতীত কি করতে পারেন, যে কোনো অপরাধের বিচার করার ক্ষমতা অর্পণ করতে পারেন, যে কোনো অপরাধের বিচার। আমরা তো প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর বিচারের ক্ষমতা দেখেছি, কিন্তু সরকার হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শক্রমে সিজিএম এসিজিএমকে মৃত্যুদণ্ড, যে সকল ধারার অপরাধ ও মৃত্যুদণ্ড ব্যতীত যে কোনো অপরাধের বিচার করার ক্ষমতা কি করতে পারেন, অর্পণ করতে পারেন। কি করতে পারেন, অর্পণ। এখন দেখেন, এই যে এমএম বা মেট্রোপলিটন এবং ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, তাদেরকেও কি কিছু ক্ষমতা দিতে পারেন, যে অপরাধের শাস্তি 10 বছরের ঊর্ধ্বে নয়, মানে 10 বছরের ঊর্ধ্বে নয়, 10 বছরের নিম্নে যেগুলো শাস্তি, নিম্নে মানে ঊর্ধ্বে নয় বলতে তো নিম্নে বোঝাচ্ছে, যে অপরাধের শাস্তি 10 বছরের নিচে, ঠিক আছে, এমন অপরাধের বিচার করার জন্য সরকার হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শক্রমে মেট্রোপলিটন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে ক্ষমতা অর্পণ করতে পারেন। তো দেখেন 29 ঘ ধারাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। সরকার হাইকোর্টের সাথে পরামর্শক্রমে কি করতে পারেন, সিজিএম বা সিএমএম অথবা এসিজিএম বা এসিএমএম এদেরকে কি করতে পারেন, ইংরেজিতে বলতেছি, বাংলাতে বলি, চিফ জুডিশিয়াল যে ম্যাজিস্ট্রেট আছে, এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে আদালত কি করতে পারেন, বা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে যে অপরাধগুলোর শাস্তি মৃত্যুদণ্ড নয়, যেমন ধরেন যাবজ্জীবন পর্যন্ত, তারা কি বিচার করার ক্ষমতা তাদের আছে। এবং প্রথম শ্রেণী এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কি করতে পারেন, যে অপরাধগুলোর শাস্তি 10 বছরের নিচে, সেই অপরাধগুলোর বিচার করার ক্ষমতা তাদের আছে। এটা কোথায় বলা হয়েছে, 29 গ ধারাতে। কোথায় বলা হয়েছে, 29 গ ধারাতে। এখন দেখেন, এই যে 33 ক ধারাতে একটা কথা বলা হচ্ছে যে ম্যাজিস্ট্রেট ক্ষমতাপ্রাপ্ত, মানে বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটগণের আদালতের যে একটা সর্বোচ্চ কারাদণ্ড কত দিতে পারেন। 29 ঘ আমরা শেষ করলাম, মুছে দেই, 29 ঘ শেষ। আমরা 33 ক এই ধারাটা দেখব। 33 ক গুরুত্বপূর্ণ একটা ধারা। এই যে বিশেষ যে স্পেশাল ম্যাজিস্ট্রেট আছে, বিশেষ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা কত, তাদের সর্বোচ্চ কারাদণ্ড কত দিতে পারে, সর্বোচ্চ কারাদণ্ড দিতে পারে 7 বছর। যারা বিশেষ ম্যাজিস্ট্রেট, 33 কতে চলে যান, বিশেষ ম্যাজিস্ট্রেট যারা, তারা কি করতে পারেন, সর্বোচ্চ কারাদণ্ড দিতে পারেন 7 বছর। দেখেন 29 ঘ ধারার বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট বলতে চিফ মহানগর ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মহানগর ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে বোঝায়। এই দুইটা ধারার মধ্যে পেঁচ লাগিয়ে গেল না। 29 গ এখানে আমরা আলোচনা করলাম, কি আলোচনা করলাম, মৃত্যুদণ্ড ব্যতীত চিফ জুডিশিয়াল, অতিরিক্ত চিফ জুডিশিয়াল যে কোনো অপরাধের বিচার করতে পারেন। তাহলে এখানে কি পেঁচ লাগছে, পেঁচ লাগিয়ে গেছে। 33 কতে বলছে বিশেষ ম্যাজিস্ট্রেটের শাস্তি দেওয়ার ক্ষমতা সর্বোচ্চ 7 বছর। এই দুইটা ধারার মধ্যে পেঁচ লাগছে কিনা বলেন আমাকে। 29 গ ধারাতে আমরা পড়লাম, কি পড়লাম, চিফ জুডিশিয়াল অথবা অতিরিক্ত চিফ জুডিশিয়াল মৃত্যুদণ্ড ব্যতীত যে কোনো অপরাধের বিচার করতে পারে। আবার 33 কতে এসে আমরা পড়তেছি বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট 7 বছর সর্বোচ্চ কারাদণ্ড দিতে পারে। বিশেষ ম্যাজিস্ট্রেট কারা, যাদেরকে আদালত বিশেষভাবে ক্ষমতা দেওয়া হয়েছে, যেমন ধরেন এই যে 29 গ ধারার যে ম্যাজিস্ট্রেটগণের বিচার করার ক্ষমতা, তারাই হচ্ছে বিশেষ ম্যাজিস্ট্রেট, তারাই হচ্ছে বিশেষ ম্যাজিস্ট্রেট এখানে। এখন দেখেন, কিন্তুটা বুঝিয়ে দিচ্ছি, ফৌজদারি আর দেওয়ানি ধারাগুলো ভুলে যায় বারবার, কিভাবে গুরুত্বপূর্ণ ধারা মনে রাখা যায়, বারবার রিভিশন করুন। দেখেন, একটা হচ্ছে বিচার করার ক্ষমতা, একটা হচ্ছে বিচার করার ক্ষমতা, আরেকটা কি, আরেকটা হচ্ছে শাস্তি প্রদানের ক্ষমতা, শাস্তি প্রদানের ক্ষমতা। দেখেন দুইটা কি, দুই জিনিস, দুই জিনিস। দেখেন তারা মৃত্যুদণ্ড ব্যতীত এসসিজিএম এবং এসসিজিএম বিচার করতে পারবে যে কোনো অপরাধের,
কিন্তু যদি শাস্তি প্রদান করতে হয়, শাস্তি দিবে সর্বোচ্চ 7 বছর, তার বেশি পারবে না। যদি তার বেশি শাস্তি প্রদান করতে হয় তাহলে মামলাটা আবার পাঠিয়ে দিবেন দায়রা জাজ আদালতে। এটাই হচ্ছে মূল পার্থক্য, অনেকেই বুঝেন না। দেখেন, বিচার করার ক্ষমতা হচ্ছে মৃত্যুদণ্ড ব্যতীত যে কোনো অপরাধের বিচার করার ক্ষমতা অর্পণ করতে পারে হাইকোর্টের সাথে পরামর্শ করে সরকার। তারা ম্যাজিস্ট্রেট হবে স্পেশাল, বা তারা তখন বিশেষ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব অর্পণ করবেন। তবে ওই অপরাধটা বিচার করার পর যখন দেখবে শাস্তি প্রদান করা দরকার, সর্বোচ্চ 7 বছরের বেশি তারা শাস্তি প্রদান করতে পারবে না। যদি তার বেশি মনে হয় বিচার করতে গিয়ে যে না, এটা এর বেশি শাস্তি প্রদান করতে হবে, তখন এই মামলাটা দায়রাতে পাঠিয়ে দিবেন তারা। ক্লিয়ার কিনা বলবেন। হ্যাঁ, 33-এ দ্বারা বলা হচ্ছে তারা কতটুকু দণ্ড প্রদান করতে পারবে। তাহলে আমরা 33 পড়ব। 33টা গুরুত্বপূর্ণ। দেখেন, জরিমানা অনাদায়ে ম্যাজিস্ট্রেট কর্তৃক দণ্ড প্রদানের ক্ষমতা। 33 ধারাটা দেখেন, এই যে জরিমানা অনাদায়ে যদি হয়, অনাদায়ে, তাহলে কারাদণ্ড কতটুকু দিতে পারবে, কারাদণ্ড প্রদানের ক্ষমতা। জরিমানা অনাদায়ে কারাদণ্ড প্রদানের ক্ষমতাটা কত দেখেন। এখানে বলা হচ্ছে কারাদণ্ড ও অর্থদণ্ড উভয় প্রদান করলে জরিমানা অনাদায়ে কারাদণ্ড হবে মূল অপরাধের 4-এর 1 ভাগ। তাহলে 4-এর 1 ভাগ, 1/4। জরিমানা অনাদায়ে যদি কারাদণ্ড প্রদান করা হয় তাহলে 4-এর 1 অংশ। ঠিক আছে, এক কথা মনে রাখবেন। 35 ধারাটা দেখে নিন। 35 ধারাটাও গুরুত্বপূর্ণ। একই মামলায় কতিপয় অপরাধে দণ্ডিত হলে যে শাস্তি প্রদান করা যাবে। দেখা যাচ্ছে একজন ম্যাজিস্ট্রেট একটা মামলা বিচার করতে গিয়ে বিভিন্ন অপরাধে তাকে শাস্তি প্রদান করা দরকার। বিভিন্ন অপরাধে শাস্তি 29-এর গতে বিচার করতে পারে, 33-এর গতে দণ্ড দিতে পারে। হ্যাঁ, রাইট, জান্নাতুন নূর শাহিন। জরিমানা অনাদায়ে কারাদণ্ড প্রদানের ক্ষমতা। জরিমানা অনাদায়ে বুঝেন না, যে এই যে 5 বছরের কারাদণ্ড প্রদান করলাম, 10,000 টাকা জরিমানা প্রদান করলাম, এইরকম আর কি। সো জরিমানা অনাদায়ে কারাদণ্ড প্রদানের ক্ষেত্রে কারাদণ্ড দিতে পারে সর্বোচ্চ 4-এর 1 অংশ। 35 ধারাতে বলছে, দেখেন, একই মামলায় কতিপয় অপরাধে যদি দণ্ড প্রদান করা হয়, একজন বিচারক একটি মামলায় বিভিন্ন অপরাধে তাকে দণ্ডিত করতেছে। এখন দেখা যাচ্ছে কতিপয় অপরাধ বলতে এখানে সর্বোচ্চ কত বছরের কারাদণ্ড দিতে পারে। সর্বোচ্চ তিনি কারাদণ্ড দিতে পারেন কত, সর্বোচ্চ 14 বছর। 14, তার দ্বিগুণ। মানে বিচার করবে একজন ম্যাজিস্ট্রেট, যে বিচার করবে তার ক্ষমতাটা কত, তার দ্বিগুণ। দ্বিগুণের বেশি কি করতে পারবে না, দ্বিগুণের বেশি তিনি কি করতে পারবেন না, শাস্তি প্রদান করতে পারবেন না। এখানে সর্বোচ্চ শাস্তি হচ্ছে 14 বছর। এখানে 35-এর ক ধারাটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। 35-এর ক, দণ্ডপ্রাপ্ত ব্যক্তি যদি জেল হাজতে থাকে। দেখা যাচ্ছে একটা মামলা বিচার করা অবস্থায় একজন দণ্ডপ্রাপ্ত ব্যক্তি জেল হাজতে আটক আছে। বিচার শেষে তাকে শাস্তি প্রদান করা হলো, তার কতদিন হাজত খাটতে হবে এটা হিসাব করতে হবে। ধরেন বিচার করা অবস্থায় তা সে হাজতে ছিল ধরেন 1 বছর। এখন বিচার শেষে শাস্তি হলো ধরেন 5 বছর। তাহলে আর কতদিন কারাভোগ করতে হবে, কতদিন তাকে কারাভোগ করতে হবে? এখানে 4 বছর। কারণ তিনি বিচার করা অবস্থায় 1 বছর হাজতে ছিলেন, এই 1 বছর কাটা যাইবে, মাইনাস হবে 4 বছর। এখন বিচার করা অবস্থায় যদি সে 2 বছর হাজতে থাকতো, বিচার করা অবস্থায় 2 বছর হাজতে থাকলো, 2 বছর কাটা, 2 বছর মাইনাস, তাকে তখন হাজতে থাকতে হয়তো 3 বছর। আমি যে কথাটা বোঝাতে চাচ্ছি, যে একজন আসামি বিচার করা একটা মামলা যখন সাক্ষী হয়, ট্রায়াল হয়, প্রথমেই আসামি অ্যারেস্ট হয়, হাজতবাস থাকে। এই যে হাজতবাসের যে মেয়াদ মূল কারাদণ্ড থেকে বাদ যাবে। এক কথায় মনে রাখেন, হাজতবাসের মেয়াদ মূল কারাদণ্ড থেকে বাদ যাবে 35-এর ক। তাহলে ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট করবেন, আমি দ্রুত গতিতে সামনের প্রাণে এগিয়ে যাব প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ। ওকে, দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যাব। 35-এর ক,
তাহলে আমরা দেখেন প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, এখান থেকে যে বিষয়গুলো পড়লাম আমরা অনেক গুরুত্বপূর্ণ এখানে বিষয়গুলো পড়লাম। এখন দেখেন একটা ফৌজদারি মামলা কয় উপায়ে দায়ের করা যায় দেখি, বলেন তো। একটা ফৌজদারি মামলা কিসের মাধ্যমে দায়ের করতে হয় দেখি, বলেন। একটা ফৌজদারি মামলা কিসের মাধ্যমে দায়ের করা হয়? ফৌজদারি মামলা কিসের মাধ্যমে দায়ের করতে হয় একটু কমেন্ট করবেন। ফৌজদারি মামলা কিসের মাধ্যমে দায়ের করা হয়? আর্জি দাখিলের মাধ্যমে, নালিশ দায়েরের মাধ্যমে, নাকি কিভাবে? ভেরি গুড। দেখেন প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, আমরা দেওয়ানি মামলাগুলো কিন্তু আর্জি দাখিলের মাধ্যমে দায়ের করা হয়। দেওয়ানি মামলাগুলো আর্জি দাখিলের মাধ্যমে দায়ের করা হয়। আর দেওয়ানি মামলাতে আপনার কি থানায় দায়ের করা যায় না, এটা আমরা সবাই জানি। দেওয়ানি মামলা কি থানায় দায়ের করতে পারবেন? নো, দেওয়ানি মামলা থানায় দায়ের করা যায় না। দেওয়ানি মামলা দায়ের করা হয় আর্জি দাখিলের মাধ্যমে। এখন এই যে ফৌজদারি মামলা, আমরা ফৌজদারি আদালতের কার্যক্রম আলোচনা করতেছি। ফৌজদারি মামলাটা কিভাবে দায়ের হয় এটা হচ্ছে এখানে মূল বিষয়। কারণ আমরা নামাজের পূর্বে প্রাথমিক বিষয়গুলো আলোচনা করে নিচ্ছি। দেখেন একটা ফৌজদারি মামলা, করিম, ধরেন রহিম, করিম কি করলো? রহিমকে গুরুতর আঘাত করলো, গুরুতর আঘাত। এখন এই যে করিম রহিমকে গুরুতর আঘাত করলো, রহিম হচ্ছে এখানে কি? রহিম হচ্ছে এখানে ভিকটিম বা জখমি। এখন রহিম হতে পারে অথবা তার কোনো ছেলে বা তার কোনো লোক, বা এনি পার্সন, যে কোনো ব্যক্তি, দুইটা ওয়েতে এখানে মামলা দায়ের করতে পারে ফৌজদারি মামলা। ফৌজদারি মামলা দুই ওয়েতে কি, একটা হচ্ছে থানায় আর একটা হচ্ছে কি আদালতে। তাহলে ফৌজদারি মামলা দুই ওয়েতে দায়ের করা হয়, একটা হচ্ছে নির্দিষ্ট থানাতে এবং আরেকটা হচ্ছে কোথায়? আদালতে, নালিশ দায়েরের মাধ্যমে। ঠিক আছে, দেখেন এই যে ফৌজদারি মামলা দুইটা দায়ের হলো, দুইটা ওয়ে আছে, দুইটা পদ্ধতি আছে। পদ্ধতিগুলো কি কি? যদি দেখা যাচ্ছে থানায় দায়ের হয়, আমরা প্রথমে দেখি থানায় যদি আপনি এজাহার দায়ের করেন, থানায় কিসের মাধ্যমে? এজাহার দায়েরের মাধ্যমে। অথবা দেখা যাচ্ছে মৌখিক এজাহার দায়ের করলেন। এই যে আমরা 154 ধারা পড়ব, 154 ধারাতে বলা হচ্ছে, 154 ধারাতে যে বিষয়টা বলা হবে, এখানে বলা হচ্ছে আপনি থানায় যখন একটা আমলযোগ্য অপরাধ এবং আমল অযোগ্য অপরাধ, দুইটা অপরাধ কিন্তু আছে। আমলযোগ্য অপরাধটা কি? আমলযোগ্য, এটা আপনাকে বুঝতে হবে, এটাও কিন্তু পড়ার গুরুত্বপূর্ণ একটা অংশ, প্রশ্ন হবে। আমলযোগ্য অপরাধ এবং আমল অযোগ্য। বলেন তো, আমলযোগ্য এবং আমল অযোগ্য কোথায় বলা হয়েছে? এই যে কত নং তফসিলে বলা হয়েছে আমলযোগ্য অপরাধ এবং আমল অযোগ্য অপরাধ। ফৌজদারি কার্যবিধির কত নং তফসিলে বলা হয়েছে, কত নং কলামে বলা হয়েছে বলেন? বলে দিচ্ছি, দ্বিতীয় তফসিলের কত নং কলামে বলা হয়েছে দেখি, কে বলতে পারেন? ফৌজদারি কার্যবিধির আমি কিছুক্ষণ আগে পড়িয়ে আসছি, দ্বিতীয় তফসিলের 8টা কলাম আছে। হ্যাঁ, ভালো কথা, 8টা কলাম আছে। এই 8টা কলামের কত নং তফসিলে এই যে আমলযোগ্য অপরাধ, আমল অযোগ্য অপরাধের বর্ণনা দেওয়া আছে? কমেন্ট করবেন, দেখি কোন দুরন্ত শিক্ষার্থী এখানে উত্তরটা দিতে পারেন। আমলযোগ্য অপরাধ 2-3 সর্দার ইমরান হাসান, 3 শ্রাবন্তী সরকার, ভেরি গুড। রাজীব বিশ্বাস রাজু, 3-8 বলছে রাজীব বিশ্বাস রাজু, হায় রে। 2-3 নাম্বার কলামে 2-3 যে অপরাধগুলো আদালত সরাসরি কগনিজেবল অফেন্স, সরাসরি কগনিজেন্স নিতে পারেন, আমলে নিতে পারেন, সেগুলোকে বলা হয় আমলযোগ্য অপরাধ। এবং যে অপরাধগুলো আদালত সরাসরি আমলে নেন না, কি করেন? কিছু পদ্ধতি আছে। প্রথমে যদি একটা আমল অযোগ্য সংবাদ পান, প্রথমে কি করতে হবে? প্রথম শ্রেণীর বা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের অনুমতি নিতে হবে, অনুমতি সাপেক্ষে তদন্ত করতে হবে।
কিন্তু আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে কিন্তু সরাসরি তদন্ত করা দরকার নাই, সরাসরি আসামি বা অপরাধীকে গ্রেপ্তারের বিধান করা যাবে। একটা মামলা যদি থানাতে আমলযোগ্য অপরাধের সংবাদ পৌঁছে, মৌখিক হতে পারে, লিখিত হতে পারে, যেভাবে একটা আমলযোগ্য অপরাধের সংবাদ একটা থানায় পৌঁছলো, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেটা কি করবেন? FIR হিসেবে গণ্য করবেন। কি করবেন? FIR 154 ধারাতে আমরা সেটা পড়ব। এখন দেখেন এটা কেন পড়াচ্ছি, যে একটা এজাহার দায়ের করার পরে থানাতে ধরেন FIR হলো, থানাতে ধরেন FIR হলো, FIR হওয়ার পর এই মামলাটা তদন্তকারী কর্মকর্তা কি করবেন? IO নিয়োগ হবে। তদন্তকারী কর্মকর্তা ওই মামলাটা পুঙ্খানুপুঙ্খ রূপে তদন্ত করবেন। আমরা পড়ব সেটা 154 থেকে 173 পর্যন্ত দেখব, পড়ব। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। থানায় যখন আপনি এজাহার দায়েরের মাধ্যমে একটা অভিযোগ দায়ের করলেন, অভিযোগ সেটা যদি হয় আমলযোগ্য অপরাধের সংবাদ, তখন থানার ভারপ্রাপ্ত ওসি বা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেটা কি করবেন? FIR করবেন এবং একটা IO নিযুক্ত দিবেন। মানে তদন্তকারী কর্মকর্তা তখন 154 থেকে 173 ধারার মধ্যে যে প্রসিডিউরাল আছে, হ্যাঁ, তিনি তদন্ত করে মামলাটা কি করবেন? একটা রিপোর্ট দাখিল করবেন। সেটাকে বলা হয় পুলিশ রিপোর্ট। পুলিশ রিপোর্ট দাখিল করবেন। যদি সত্য হয় তাহলে আপনি CS দাখিল করতে হবে, চার্জশিট। আর যদি মিথ্যা হয় তাহলে FRT বা ফাইনাল রিপোর্ট। পুলিশ রিপোর্ট কয় প্রকার? প্রশ্ন কিন্তু হয়। পুলিশ রিপোর্ট হচ্ছে দুই প্রকার, CS অর FRT। CS মানে হচ্ছে চার্জশিট, FRT হচ্ছে ফাইনাল রিপোর্ট। ওকে, মানে মিথ্যা রিপোর্ট। সো এই যে 173 ধারা পর্যন্ত দারোগা কি করবে? তদন্তকারী কর্মকর্তা কি করবে? এই মামলাটা কি করবে? দেখেন, তদন্ত শেষে চার্জশিট দাখিল করবে। চার্জশিট যদি চার্জশিট দাখিল করে, মামলাটা তখন ট্রায়ালে চলে যাবে। ট্রায়ালে চলে যাবে। তবে এখানে পদ্ধতি আছে। পদ্ধতিটা কি? ট্রায়ালে যাওয়ার পূর্বে সকল আসামি যদি বিচারে বিজ্ঞ আদালতে হাজির থাকে, অথবা অবশ্যই এখানে 87, 88, 339 B তিনটা ধারা প্রসিডিউর বা পদ্ধতির কথা এখানে, এই যে তিনটা পদ্ধতি অতিক্রম করে যেতে হবে, নচেত আসামি কি হবে? বেল হইতে হবে। বেল বা এটা, এই যে 4টা শর্ত আছে, এই 4টা শর্ত অবশ্যই পূরণ করে কিন্তু একটা মামলা বিচারে চলে যাবে। বিচার মানে হচ্ছে ট্রায়াল, চার্জে চলে যাবে। যারা কোর্ট প্র্যাকটিস করেন আমার কথাটা তারা বুঝতে পারছেন। বলেন তো 87 ধারাতে কি আছে, 88 ধারাতে কি আছে, 339 B ধারাতে কি আছে, এই তিনটা ধারাতে কি আছে? এটা হচ্ছে আপনাদের নিকট প্রশ্ন। বলেন, প্রথমে বলেন 87 ধারাতে কি আছে? 87 ধারাতে কি বলা হচ্ছে? কমেন্ট করবেন 87 ধারাতে কি বলা হচ্ছে। হ্যাঁ, দ্রুত গতিতে কমেন্ট করেন 87 ধারাতে কি বলা হচ্ছে। হুলিয়া, হ্যাঁ, ভেরি গুড। 87 হচ্ছে হুলিয়া, তারপরে হচ্ছে ক্রুক, তারপরে হচ্ছে 339 B হচ্ছে ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া, হুলিয়া, ক্রুক এবং ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া। এই তিনটা পদ্ধতির পর আসামি যদি হাজির না থাকে, অনুপস্থিত থাকে, আসামির অনুপস্থিতিতে বিচারের যে প্রক্রিয়া সেটা শুরু হবে এবং মামলা ট্রায়ালে চলে যাবে। ওকে, হুলিয়া, ক্রুক, ট্রায়াল, ঠিক আছে, ভেরি গুড। তারপরে একটা ফৌজদারি মামলা কি হবে? চার্জে চলে যাবে। এটা আমরা জানি, চার্জ গঠন হবে। যদি মামলাটা কি হয়, দেখেন এখানে কিন্তু পদ্ধতিগুলো মনে রাখতে হবে। একটা মামলা যখন চার্জে চলে যাবে, আসামির বিরুদ্ধে যদি কি থাকে, এই যে আমরা 241 এ থেকে, হ্যাঁ, এ থেকে 249 পর্যন্ত দেখব মামলা কিভাবে চার্জ গঠন হবে, কিভাবে বিচার হবে। এটা হচ্ছে ম্যাজিস্ট্রেটগণ করে থাকেন। এবং 265, হ্যাঁ, একদম কত পর্যন্ত, এ থেকে কত পর্যন্ত বলবেন, সেটা হচ্ছে দায়রা আদালত বিচার করে থাকেন। ঠিক আছে, দেখা যাচ্ছে একটা মামলায় যদি আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন মনে করেন আদালত, অথবা
আদালতে ম্যাজিস্ট্রেটের নিকট যদি একজন বিচার প্রার্থী আসামি একটা দরখাস্ত দেন 241 এ ফৌজদারি কার্যবিধির 241 ক ধারার বিধান মোতাবেক আসামিকে কি অত্র মামলার দায় হতে কি ডিসচার্জের আবেদন, এটা এই যে 241 ক 41 এর মতে ডিসচার্জ, এখানে আসামিকে ডিসচার্জ চাওয়া যাবে। ডিসচার্জ যদি হয়, ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে না এটা কি চার্জ গঠন হওয়ার মতো কোনো উপাদান এই মামলায় বিদ্যমান নাই, তাহলে মামলাটা আদালত কি করবেন, ডিসচার্জ করে দিবেন। ডিসচার্জ তাহলে অব্যাহতি দিয়ে দিবেন, ঠিক আছে, 241 ক ধারা মোতাবেক। আর যদি মনে করেন যে না এই মামলাটা বিচার সাক্ষ্য প্রমাণ নেওয়া দরকার, তখন মামলাটা সাক্ষীর পর্যায়ে চলে যাবে। সাক্ষী শেষ হলে মামলাটা 342 এ চলে যাবে। 342 এর মাঝখানে আপনি কি করতে পারবেন, সাফাই সাক্ষী দিতে পারবেন। সাফাই সাক্ষী দেওয়ার পরে এই মামলাটা কি হবে, যুক্তিতর্ক বা আর্গুমেন্টে চলে যাবে। যুক্তিতর্ক শেষে মামলাটা রায় হবে। মামলায় যদি রায়ে যদি প্রমাণিত হয় আসামি দণ্ড হতে পারে, প্রমাণিত না হলে আসামি খালাস হতে পারে। এই যে একটা মামলা থানায় দায়ের করলেন, চার্জশিট দাখিল হলো, মামলা ট্রায়ালে চলে গেল, চার্জ গঠন হলো, সাক্ষী হলো, 342 হলো, যুক্তিতর্ক হলো। ইচ্ছা করলে সাফাই সাক্ষী দিতে পারবেন, নচেত যুক্তিতর্ক হবে, নচেত যুক্তিতর্কের পরে মামলাটা রায়ে চলে যাবে। রায়ে যদি আসামি কি হয়, দণ্ড হয়, এইটা যদি সন্দেহাতীত ভাবে প্রমাণ হয় আসামির দণ্ড, সন্দেহাতীত ভাবে প্রমাণ না হলে আসামি খালাস। একটা মামলার শুরু থেকে চূড়ান্ত নিষ্পত্তি পর্যন্ত এইভাবে পদ্ধতি। আবার ধরেন সিআর মামলার ক্ষেত্রে নালিশ দায়ের মাধ্যমে একটা মামলা করলেন, এমন হতে পারে থানায় দায়ের করেন নাই, নালিশ দায়ের করছেন, তখন পদ্ধতি কি? আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন, স্যার এখানে কি পদ্ধতি হবে? যদি আমার মামলাটা আমি থানায় দায়ের না করে কোর্টে দায়ের করি তখন কি পদ্ধতি হবে? কোর্টে পদ্ধতি করলে আদালত কি সরাসরি কগনিজেন্স নিতে পারেন, সরাসরি আমল নিতে পারেন, আমলে। নচেত মামলাটা কি করতে পারেন, তদন্তের জন্য পাঠাতে পারেন, তদন্তের জন্য। এই যে আমরা 200 থেকে 205 ডি পর্যন্ত পড়ব। একটা মামলা আদালত ইচ্ছা করলে আমলে নিতে পারেন, ইচ্ছা না করলে ফেরতও দিতে পারেন, অথবা তদন্তের জন্য পাঠাতে পারেন। যদি তদন্তের জন্য পাঠান থানায় পাঠাতে পারে বা আদার্স এজেন্সি যে কোনো সংস্থার কাছে পাঠাতে পারেন। যে কোনো সংস্থা যদি থানায় পাঠায়, থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি মনে করেন যে না এটা সরাসরি এফআইআর করে দেয়, তাহলে এই পদ্ধতিটাই অনুসরণ করতে হবে। অথবা দেখা যাচ্ছে তদন্ত হওয়ার পরে তদন্ত প্রতিবেদন যদি ম্যাজিস্ট্রেটের নিকট উপস্থাপিত হয়, তখন ম্যাজিস্ট্রেট যদি ইচ্ছে করে যে না এই মামলাটা সরাসরি সমন দেওয়ার পরে বা ওয়ারেন্ট দেওয়ার পরে আসামি কোর্টে হাজির হলো, হাজির হওয়ার পর যদি আদালতে জামিন হয়, জামিন দেওয়ার পরে এই যে দ্বিতীয় তফসিলের যে 8 নং কলাম 8ম কলাম, এই 8 নং কলামের 8ম কলামে মামলাটা কি হবে, বদলি হবে। এই যে চার্জশিট আসার পরে মামলাটা কি হবে, বদলি হবে। কোথায়? 8 কলাম অনুযায়ী। কোথায় বদলি হবে? 8 কলাম অনুসারে। 8 কলামটা কি, কোন আদালত ওই মামলাটা বিচার করতে পারে ওই আদালতে প্রেরণ করে দিবে। প্রেরণ করার পরে কিন্তু এই যে চার্জ, সাক্ষী, 342, যুক্তিতর্ক, রায়। মামলাটা যেভাবে শুরু হোক, কোর্টের মাধ্যমে হোক বা থানায় হোক। দেখেন কোর্টে আপনি মামলা করলেন, ম্যাজিস্ট্রেট কিন্তু সরাসরি এফআইআর করার জন্য ওসিকে নির্দেশ দিতে পারে, তখন ওসি নির্দেশ অনুযায়ী এফআইআর করবে। ঠিক আছে, এইটা হচ্ছে পদ্ধতি, এটা হচ্ছে পদ্ধতি। তাহলে আমরা একটা শুরু থেকে শেষ পর্যন্ত যে প্রাথমিক একটা সহজ টেকনিকটা শিখে নিলাম। সহজ টেকনিকটা না শিখলে, কারণ এটা কেন দেখালাম, এই যে পদ্ধতিটা না দেখলে একটা মামলা কিভাবে শেষ হয়, কিভাবে চূড়ান্ত নিষ্পত্তি হয়, এটা না বুঝতে পারলে আসলে ফৌজদারিটা অনেক কিছুই আপনি এখানে বুঝতে পারবেন না। সো আমরা দ্রুত চলে যাচ্ছি। দেখেন 42 ধারাটা পড়ে নেবেন। জনসাধারণ যখন ম্যাজিস্ট্রেট এবং পুলিশকে সাহায্য করবে, জনসাধারণও একজন ম্যাজিস্ট্রেট বা পুলিশকে সাহায্য করার জন্য সাহায্য করতে হবে আইনগতভাবে। এটা কি এখানে দেখেন, যে কোনো ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার যুক্তিসঙ্গতভাবে সাহায্য চাইলে প্রত্যেক ব্যক্তি সাহায্য করতে বাধ্য। ওকে, আইনগতভাবে। তবে প্রশ্ন এখানে না, প্রশ্ন হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ 46 ধারা, যেভাবে পুলিশ গ্রেপ্তার করতে পারে। পুলিশ কিভাবে, হাউ মেট ইন অ্যারেস্ট,
কিভাবে আসামিকে অ্যারেস্ট করা যাবে? 46 ধারাতে চলে যান। দুইভাবে। কিভাবে? দুইভাবে। একটা হচ্ছে স্পর্শ করে এবং আটক করে। স্পর্শ করে এবং আটকের মাধ্যমে। দেখেন এখানে আটকের মাধ্যমে কথা কাজের দ্বারা হেফাজতে আত্মসমর্পণ করা না হলে পুলিশ অফিসার অথবা গ্রেপ্তারকারী অন্য কোনো ব্যক্তি গ্রেপ্তার করার সময় তাকে গ্রেপ্তার করা হচ্ছে প্রকৃতপক্ষে তার দেহ স্পর্শ বা আটক করে। এই যে দেহ স্পর্শ, এই যে আমি দাঁড়িয়ে আছি, দইরা ফেলাইলো পুলিশে, এসে ধরে না, অথবা জাবড়িয়ে ধরলো আটকের মাধ্যমে। এখন দেখেন এখানে প্রশ্ন হচ্ছে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড অপরাধী অভিযুক্ত না হলে সেক্ষেত্রে গ্রেপ্তার কার্যকর করার জন্য মৃত্যু ঘটানো যাবে না। তাহলে কি বলা হচ্ছে? আপনি গ্রেপ্তারের সময় কাকে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারেন? গ্রেপ্তারের সময় কাকে মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে? যিনি মৃত্যুদণ্ডে অপরাধী, মৃত্যুদণ্ডে কোনো অপরাধী অথবা যাবজ্জীবন কারাদণ্ডে কোনো অপরাধী, এরা যদি গ্রেপ্তারের সময় কোনো বাধা প্রদান করে তাদের মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে, তাদের মৃত্যু ঘটানো যেতে পারে। এখন একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি পুলিশ গ্রেপ্তার করতে গেল, পুলিশকে তিনি গ্রেপ্তার করতে দিচ্ছেন না, বাধা প্রদান করতেছেন, এমন অবস্থায় তাকে কি করা যাবে? মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে। এখন গ্রেপ্তার কিভাবে করা যায়? আটক বা স্পর্শ করার মাধ্যমে, অথবা যদি আটকে বাধা প্রদান করে প্রয়োজনীয় যে কোনো ব্যবস্থা গ্রহণ করে তাকে গ্রেপ্তার করা যাবে। ঠিক আছে, প্রয়োজনীয় যে কোনো ব্যবস্থা। দেখেন 50 ধারাতে বলা হচ্ছে, খুবই ধারা, খুবই গুরুত্বপূর্ণ। প্রয়োজনের অতিরিক্ত বাধা নিষেধ। অত্র ধারা মতে কোনো আসামি পলায়নের প্রতিরোধের জন্য যতটুকু আবশ্যক তার অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না। অর্থাৎ আপনাকে গ্রেপ্তার করার জন্য যতটুকু ক্ষমতা অ্যাপ্লাই করা দরকার তার বেশি করা যাবে না, 50 ধারাতে বলছে। 50 ধারাটা আন্ডারলাইন করে রাখেন, একটু পড়ে নেবেন। আমি যাটা পড়াচ্ছি এটাই পড়বেন। 50 ধারা, হ্যাঁ, প্রয়োজনের অতিরিক্ত বাধা নিষেধ। আপনি গ্রেপ্তার করার সময় যতটুকু ক্ষমতা প্রয়োজন করা দরকার ততটুকুই করবেন, প্রয়োজনের অতিরিক্ত করা যাবে না। প্রয়োজনের অতিরিক্ত কি করা যাবে না? ক্ষমতাটা অ্যাপ্লাই করা যাবে না। যতটুকু প্রয়োজন একজন ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য ততটুকুই আপনি করবেন। এটাই হচ্ছে 50 ধারা। 52 ধারাতে দেখবেন, এটা কি মহিলার দেহ তল্লাশির কথা বলা হয়েছে। একজন মহিলা ব্যক্তিকে দেহ তল্লাশি করতে হলে আরেকজন মহিলা দিয়ে কি করতে হবে? মহিলা ধারা তার দেহটা কি করতে হবে? তল্লাশি করতে হবে। শালীনতা বজায় রেখে একজন মহিলা দিয়ে আরেকজন মহিলার শরীর তল্লাশি করতে হবে। অনেক সময়, যে কিছুদিন আগে একজন মাদক ব্যবসায়ী মহিলা, আন্তর্জাতিক মানের একজন ব্যবসায়ী পুলিশে ধরল, তাকে দেহ তল্লাশি করতে হবে, তার দেহে মাদক আছে। কিভাবে পুলিশ কি দেহ তল্লাশি করতে পারবে? পুলিশে পারবে, পুরুষ পুলিশ পারবে না। মহিলা পুলিশ দ্বারা বা একজন অন্য কোনো মহিলা দ্বারা কি করতে হবে? তার দেহটা, তার শালীনতা বজায় রেখে তার দেহ তল্লাশি করতে হবে। ওকে, ক্লিয়ার? হ্যাঁ, প্রয়োজনের বেশি বাধা প্রদান করা যাবে না। 50 ধারা, হ্যাঁ, প্রয়োজনের বেশি বাধা প্রদান করা যাবে না। আমরা তো কয় রান তুললাম? 50 রান তুলে ফেলেছি, হাফ সেঞ্চুরি। 50 ধারা মানে হাফ সেঞ্চুরি করে ফেলছি, তাই না? যে কোনো মহিলা দ্বারা তল্লাশি করতে পারবে, হ্যাঁ, শালীনতা বজায় রেখে যে কোনো মহিলা দ্বারা তল্লাশি করা যাবে। ওকে, প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, আমরা ইতিমধ্যে হাফ সেঞ্চুরি করে ফেলছি, হাফ সেঞ্চুরি। চলেন আমরা পরবর্তী নেক্সটে চলে যাচ্ছি। 54 ধারা তো সবচাইতে গুরুত্বপূর্ণ ধারা। 54 ধারাতে কি বলছে দেখেন তো। উইথাউট পুলিশ, হ্যাঁ, যে উইথাউট ওয়ারেন্ট, একজন পুলিশ বিনা ওয়ারেন্টে কয়জন ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে? এখান থেকে প্রশ্ন হয়। 54 ধারাতে বলছে পুলিশ বিনা ওয়ারেন্টে কয়জন ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে? কয় শ্রেণীর ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে? পুলিশের কিন্তু একটা ব্যাপক পাওয়ার, এই ক্ষমতা 54 ধারাতে। কয় শ্রেণীর ব্যক্তিকে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করা যায়? প্রশ্ন। গ্রেফতার করা যাচ্ছে কয় শ্রেণীর ব্যক্তিকে? ভেরি গুড, ভেরি গুড।
9 শ্রেণীর মহিলা, বেশি মহিলা 2, শ্রাবন্তী সরকার 9, মাসুরা হাসান 9, জাহিদুর রহমান, শাহ মেঘ স্বপন 9 শ্রেণীর ব্যক্তিকে পুলিশ উইথাউট ওয়ারেন্ট মূলে গ্রেপ্তার করতে পারে। এটা হচ্ছে পুলিশের একটা সুপ্রিম পাওয়ার। দেখেন এই যে 9 শ্রেণীর ব্যক্তি কে কোনো কগনিজেবল অফেন্স আমরা পড়লাম, কগনিজেবল অফেন্সে যদি কোনো অপরাধী হয় তাকে পুলিশ বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করতে পারবে। কোনো ব্যক্তির কাছে যদি আইনসঙ্গত কারণ ব্যতীত ঘর ভাঙার সরঞ্জাম থাকে, একজন ব্যক্তির কাছে যদি আইনসঙ্গতভাবে ঘর ভাঙার সরঞ্জাম থাকে তাহলে তাকে বিনা ওয়ারেন্টে পুলিশ গ্রেপ্তার করতে পারবে। যে ব্যক্তি আইন ও সরকার কর্তৃক ঘোষিত অপরাধী, প্রক্লেমেট অফেন্ডার, অর্থাৎ যে ব্যক্তি আইন এবং সরকার কর্তৃক ঘোষিত একজন অপরাধী। 4 নম্বরে বলা হচ্ছে যে ব্যক্তির কাছে স্টোলেন প্রপার্টি পাওয়া যায়, চুরাই মাল পাওয়া যায়। তারপরে বলছে যে ব্যক্তি সশস্ত্র বাহিনী থেকে পলায়ন করে তাকে পুলিশ বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করতে পারবে। বাংলাদেশের বাহিরে বাংলাদেশের আইনে আমলযোগ্য অপরাধ করলে, আপনি বাংলাদেশের বাহিরে যেটা বাংলাদেশে করলে অপরাধ, এমন একটা অপরাধ আউট অফ বাংলাদেশে করছেন, সেটাকেও আপনি পুলিশ বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করতে পারবে। কোনো মুক্তিপ্রাপ্ত আসামি 565(3) ধারার বিধান লঙ্ঘন করলে, 565(3) ধারার বিধান আছে, আপনাকে শর্তাধীনে মুক্তি দিবে আদালত। এই যে সরকার শর্তাধীনে আপনাকে মুক্তি দিল, এটা আপনি কি করলেন? ভঙ্গ করলেন, বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করা যাবে। যে ব্যক্তিকে গ্রেপ্তার করতে অন্য কোনো থানা থেকে রিকোয়েস্ট পাঠানো হয়েছে সেখানেও আপনি বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করতে পারবেন। এবং যে ব্যক্তি পুলিশ অফিসারকে তার কাজে বাধা প্রদান করে আইনসঙ্গত হেফাজত থেকে পলায়ন করার চেষ্টা করে তাকেও পুলিশ বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করা যাবে। ওকে, তাহলে আমরা এই যে 9টি পদ্ধতি আবারও বলি, মনে করে নেবেন, মুখস্থ করা দরকার নাই, শুধু রিডিং পড়ে যাবেন। এই মুহূর্তে সবার জন্য একটাই পরামর্শ থাকবে, এই মুহূর্তে নতুন কোনো পড়া পড়বেন না, আপনি যা পড়ে আসছেন সেটাই বারবার রিভিশন করবেন, আর বারবার কিছু মডেল টেস্ট পরীক্ষা দিবেন। মডেল টেস্ট পরীক্ষা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনি একটা বিষয় পারতেছেন না, যে বিষয়টা পারলেন না, যে বিষয়টা ভুল হলো, ওই বিষয়টা পুনরায় আপনাকে কি করতে হবে? আবার রিভিশন করতে হবে। আমরা আর আধা ঘন্টা ক্লাস নেব নামাজের পূর্বে, যেহেতু প্রায় 12টা বাজে, 12:30 হচ্ছে নামাজের টাইম। আমরা এর পূর্বে যতটুকু পড়া সম্ভব পড়ব। নামাজের পর 3টা থেকে আবার আমাদের রিভিশন ক্লাস, ফৌজদারি কার্যবিধি রানিং করব যত দূর পর্যন্ত ঠেকে, শেষ করে সারবো ইনশাল্লাহ। তাহলে দেখেন, পুলিশ বিনা ওয়ারেন্টে 9টি ক্ষেত্রে গ্রেপ্তার করতে পারে। 55 ধারাটাও মনে রাখবেন ভাই। একটি মামলা আছে না, ব্লাস্ট কেস, 54 ধারায় এটা আসে। হ্যাঁ, ব্লাস্ট ভার্সেস দ্য স্টেট ব্লাস্ট, এটা আসে। ওকে, হ্যাঁ, যে ভবঘুরে অভ্যাসগত দস্যু প্রভৃতিকে গ্রেপ্তার। ভবঘুরে অভ্যাস, দেখেন 55 ধারাতে হচ্ছে ভবঘুরে বা অভ্যাসগত দস্যু। 55 ধারাতে কি বলছে? ভবঘুরে বা অভ্যাসগত দস্যুকে গ্রেপ্তার করতে পারবে পুলিশ। হ্যাঁ, নাম ঠিকানা জানাতে যদি কেউ অস্বীকার করে 57 ধারাতে, এটা খালি ধারার হেডলাইন মনে রাখবেন, বেশি কিছু মনে রাখার দরকার নাই। ভবঘুরে অভ্যাসগত দস্যু প্রভৃতিকে 55 ধারাতে গ্রেপ্তার। 57 ধারাতে বলছে কেউ যদি নাম ঠিকানা জানাতে অস্বীকার করে তাকে আদালত গ্রেপ্তার করতে পারবে না, আদালত না, পুলিশ। বেসরকারি ব্যক্তি কর্তৃক গ্রেপ্তার এবং পদ্ধতি, এখান থেকে প্রশ্ন হবে 59 ধারা থেকে। 59 ধারাটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়েছে। বেসরকারি ব্যক্তি গ্রেপ্তারের ক্ষমতা, বেসরকারি ব্যক্তিকে 59 ধারাটা এখানে গুরুত্বপূর্ণ। বেসরকারি ব্যক্তি কর্তৃক গ্রেপ্তারের যে ক্ষমতা, এই বিধানটা দেওয়া হয়েছে কোথায়? 59 ধারাতে। যে অত্র ধারা মতে কোনো ব্যক্তি জামিন অযোগ্য আমলযোগ্য অপরাধ করলে এবং অপরাধী 2টি ক্ষেত্রে গ্রেপ্তার করতে পারবে। দেখেন, বেসরকারি ব্যক্তি 2টি ক্ষেত্রে কি করতে পারবে? গ্রেপ্তার করতে পারবে কোনো অপরাধীকে, যদি সে কি হয়? মৃত্যুদণ্ডে, মানে জামিন অযোগ্য, ধরেন অযোগ্য জামিনের, আচ্ছা আমলযোগ্য, মানে কগনিজেবল অফেন্স করে, আমলযোগ্য অপরাধ এবং জামিন অযোগ্য অপরাধ। জামিন অযোগ্য, যে অপরাধটার জামিন নাই, জামিন অযোগ্য অপরাধ করে এবং ঘোষিত অপরাধী বলে ঘোষিত ব্যক্তি, অপরাধী বলে ঘোষিত ব্যক্তি। এই যে 2টা ক্ষেত্রে এনি পার্সন, যে কোনো বেসরকারি ব্যক্তি, এই 2টি ক্ষেত্রের যে কোনো একটি কারণ হলে আমলযোগ্য অপরাধ যদি ওই ব্যক্তি করে থাকে অথবা জামিন অযোগ্য অপরাধ করে থাকে,
এবং অপরাধী বলে ঘোষিত ব্যক্তি, এই দুইটা ক্ষেত্রে যে কোনো পার্সন কি করতে পারবে, ওই ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারবে। ওকে, দেখেন গ্রেপ্তারের পরে কি করতে হবে, পার্সন যদি এই যে বেসরকারি ব্যক্তি যদি একজন ব্যক্তিকে গ্রেপ্তার করে সঙ্গে সঙ্গে কি করতে হবে, স্থানীয় নিকটস্থ থানায় বা ম্যাজিস্ট্রেটের নিকট তাকে হাজির করতে হবে। 61 ধারাটা এখানে মোস্ট ইম্পর্টেন্ট। চলুন আমরা চলে যাচ্ছি 61 ধারা। 61 ধারা মোস্ট ইম্পর্টেন্ট। 61 ধারার সাথে 81 ধারাটা গুলিয়ে ফেলে অনেকেই। 61 ধারাতে বলছে দেখেন, উইথাউট ওয়ারেন্ট, বিনা পরোয়ানায় গ্রেপ্তারকৃত ব্যক্তিকে 24 ঘন্টার সময় বেশি থানায় আটক রাখা যাবে না। অর্থাৎ এই যে বিনা পরোয়ানা মানে কি, বিনা পরোয়ানা উইথাউট ওয়ারেন্ট, বিনা পরোয়ানায় গ্রেপ্তারকৃত ব্যক্তি 81 61 দুইটা গুলিয়ে ফেলেন যারা, তাদের জন্য বলতেছি, খেয়াল করেন একদম ক্লিয়ার হয়ে যাবে। বিনা পরোয়ানায় গ্রেপ্তার হলে কি করতে হবে, বিনা পরোয়ানায় গ্রেপ্তার হলে 24 ঘন্টার বেশি সময় থানায় রাখা যাবে না। 24 ঘন্টার মধ্যে কি করতে হবে, আদালতে প্রেরণ করতে হবে, আদালতে বা ম্যাজিস্ট্রেটের নিকট কি করতে হবে, প্রেরণ করতে হবে। 24 ঘন্টার বেশি আটক রাখা যাবে না তাকে। এখানে হলো 24 ঘন্টার বেশি আটক রাখা যাবে না, বেশি আটক রাখা যাবে না। তাহলে 61 ধারাটা মোস্ট ইম্পর্টেন্ট। এখানে দেখেন 61 ধারাটা, উইথাউট ওয়ারেন্ট ছাড়া যদি কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় তাহলে তাকে 24 ঘন্টার বেশি থানায় আটক রাখা যাবে না। আদালতে নিয়ে আসার সময় 24 ঘন্টার বেশি তাকে আটক রাখা যাবে না। এখানে প্রশ্ন না, এখানে প্রশ্ন হচ্ছে 81 ধারাতে তাহলে কি হলো। 81 ধারাটা নিয়ে কিন্তু অনেকেই এখানে প্রবলেমে পড়ে যান যে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে গ্রেপ্তারের অফিসার অবিলম্বে আদালতে হাজির করবে। যদি ওয়ারেন্ট মূলে গ্রেপ্তার হয়, ওয়ারেন্ট মূলে কোনো আসামি গ্রেপ্তার হলে তার সময়টা কত, আদালতে কি বিলম্ব, যথাযথ বিলম্ব ছাড়া, অবিলম্বে, এখানে বলা হচ্ছে অবিলম্বে, অবিলম্বে মানে অনাবশ্যক বিলম্ব ছাড়া, অনাবশ্যক বিলম্ব ছাড়া। দেখেন 81 ধারাতে বলছে ওয়ারেন্ট মূলে যদি গ্রেপ্তার হয়, এখানে কোনো সময়ের কথা বলা নাই, এখানে কোনো সময়ের কথা বলা হচ্ছে এটা মানে নির্দিষ্ট নাই, অনাবশ্যক বিলম্ব ছাড়া মানে যত দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব তাকে আদালতে হাজির করতে হবে। এটা হচ্ছে 81 ধারার মূল বিষয়। কিন্তু 61 ধারাটি 81 ধারার সাথে অনেকে গুলিয়ে ফেলেন। 61 ধারাতে বলছে বিনা পরোয়ানায় মানে ওয়ারেন্ট ব্যতীত যদি গ্রেপ্তার করে তাহলে 24 ঘন্টার বেশি তাকে আটক রাখা যাবে না। যাতায়াতের সময় বাদ দিয়ে 24 ঘন্টার ভিতরে তাকে আদালতে সোপর্দ করতে হবে। 81 ধারাতে বলছে ওয়ারেন্ট মূলে, আদালতে একটা ওয়ারেন্ট পাঠাইছে, ওই ওয়ারেন্ট মূলে কোনো আসামি গ্রেপ্তার হলো তখন অনাবশ্যক বিলম্ব ছাড়া, কি কথাটা বলা হচ্ছে, অনাবশ্যক বিলম্ব ছাড়া তাকে কি করতে হবে, আদালতে সুপর্দ করতে হবে। দুইটা কিন্তু দুই জিনিস। দেখেন 61 ধারা 81 ধারার পার্থক্যটা কি বুঝতে পারছেন? একটা হচ্ছে বিনা পরোয়ানায় উইথাউট ওয়ারেন্ট মূলে গ্রেপ্তার হলে 24 ঘন্টার বেশি আটক রাখা যাবে না। 81 ধারাতে বলছে ওয়ারেন্ট মূলে যদি কোনো ব্যক্তি গ্রেপ্তার হয় অনাবশ্যক বিলম্ব ছাড়াই অবিলম্বে তাকে আদালতে সুপর্দ করতে হবে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। হ্যাঁ, চলুন আমরা পরবর্তী ধারাতে চলে যাচ্ছি। কোথায়? 68 ধারাতে দেখবেন সমন। এই যে আমরা সমন পড়েছিলাম না, বলেন তো সমন দ্বিতীয় তফসিলের কত নং কলামে বর্ণিত আছে? কমেন্ট করবেন। সমন সম্পর্কে দ্বিতীয় তফসিলের কত নং কলামে বর্ণিত আছে একটু কমেন্ট করেন তো দেখি কে পারেন। সমনটা কোথায় বর্ণিত আছে? দ্বিতীয় তফসিলের কত নং কলামে সমন সম্পর্কে বর্ণনা করা আছে? সমন, জান্নাত শারমিন ক্লিয়ার, অসংখ্য ধন্যবাদ। বিশ্বজিৎ, অনেকে যুক্ত আছেন। সাহা এমডি স্বপন, অনেকে যুক্ত আছে। সমন সম্পর্কে চতুর্থ কলাম শিরিন সুলতানা 5461 4 নং কলাম, ভেরি গুড। দ্বিতীয় তফসিলের চতুর্থ কলামে ওয়ারেন্ট এবং সমন সম্পর্কে বলা আছে।
ঠিক আছে। দেখেন সমনটা কি, সমন হচ্ছে এমন একটা নোটিশ। আপনি একটা আদালতে মামলা করলেন, সাক্ষীর প্রতি সমন আসতে পারে, বিবাদীর প্রতি সমন আসতে পারে, অর্থাৎ একটা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট তারিখে আদালতে উপস্থিত হওয়ার জন্য আপনার আত্মপক্ষ সমর্থন করার জন্য আদালত কর্তৃক প্রেরিত নোটিশকে বলা হয় সমন। সমন কাকে বলে? সমনটা হচ্ছে এমন একটা নোটিশ, আপনাকে আদালতে উপস্থিত হয়ে আপনার বক্তব্য পেশ করার জন্য আদালত কর্তৃক যে নোটিশটা আপনার বরাবরে প্রেরণ করা হবে সেটাকে বলা হবে সমন। কথা ক্লিয়ার? সমন দেখেন 68 থেকে সমনের যাত্রা শুরু, 68 থেকে 74। সমন হচ্ছে 68 থেকে 74। দেখেন সমনটা হচ্ছে 68 থেকে 74। সমনের ধরন, সমনের ফরম আমি দেখিয়েছিলাম গত ক্লাসে। সমনের ধরনটা কি হবে? ধরন সম্পর্কে 68 ধারাতে বলা হচ্ছে। একটা সমন, এটা এই যে একটা সমন, একটা নোটিশ আপনার বরাবরে যখন পাঠাবে অবশ্যই সেটা কি হবে? লিখিত হতে হবে এবং আদালতের একটা সিল মোহর থাকবে এবং কি প্রিজাইডিং অফিসার বা ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর থাকবে। এটাই হচ্ছে সমন। একটা সমনে অবশ্যই লিখিত হতে হবে এবং কি করতে হবে? অবশ্যই সমনে আদালতের সিল মোহর থাকবে, অবশ্যই সমনে কি থাকবে? ম্যাজিস্ট্রেট বা প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর থাকতে হবে এবং একজন বিবাদী হলে 2টি সমন জমা দিতে হবে। একজন বিবাদী যদি হয় 2টি সমন আদালতে জমা দিতে হবে। একটা আর্জির কপিও কিন্তু সমনের সাথে, নালিশের কপি সমনের সাথে দিতে হবে। তাই বলা হচ্ছে 68 ধারাতে অত্র কার্যবিধির অধীন আদালত কর্তৃক প্রদত্ত প্রত্যেকটি সমন লিখিত 2 কপি দিতে হবে এবং উক্ত আদালতের প্রিজাইডিং অফিসার অথবা সুপ্রিম কোর্ট কর্তৃক সময়ে সময়ে প্রণীত বিধি দ্বারা নির্দেশিত অন্য যে কোনো ব্যক্তি, যে কোনো অফিসার কর্তৃক সমনটা কি করতে হবে? স্বাক্ষরিত হতে হবে। ওকে, সমন কে জারি করবে? প্রশ্ন এখান থেকে হতে পারে, সমনটা কে জারি করবে? কে জারি করবে সমন? কে সমন জারি করবে? যে সমন জারি করে তাকে বলা হয় জারিকারক। জারিকারক কে সমন জারি করে? জারিকারক। এখানে কোনো পুলিশ জারি করতে পারে, কোনো পুলিশ, ঠিক আছে, কোনো আদালতের অফিসার, সমন প্রদানকারী আদালতের অফিসার বা জারিকারক, এমন সরকারি কর্মচারী, সরকারি কোনো কর্মচারী, সরকারি কর্মচারী। তাহলে কে সমন জারি করে? 68 ধারা অনুযায়ী সমনের ফরম কে সমন জারি করে, এই বিষয়টা কিন্তু আমরা দেখতে পেলাম। ওকে, সমন জারির পদ্ধতিটা দেখেন 69 ধারা। আচ্ছা, এটাও গুরুত্বপূর্ণ না, সবগুলো পড়লে তো আর আপনাদের মনে থাকবে না। সমন লটকাইয়া জারি দেখেন, সমন লটকাইয়া জারি কোথায় আছে বলেন তো দেখি, কে বলতে পারেন? সমন লটকাইয়া জারি, সমন লটকাইয়া জারি কোথায় আছে বলেন? এটা আসতে পারে সমন লটকাইয়া জারি। সমন লটকাইয়া জারি কোথায় আছে? সমন লটকাইয়া জারি 71 ধারাতে দেখেন। যে ক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে ব্যক্তি সমনটা গ্রহণ করতে হবে, যার বরাবরের সমনটা প্রেরণ হলো, তিনি যদি সমন গ্রহণ করতে অনিচ্ছা প্রকাশ করেন বা তিনি পলাতক, ঠিক আছে, 71 ধারাতে, ভেরি গুড, তিনি সচরাচর যে স্থানে বাস করেন, জারিকারী কর্মকর্তা সেই বাড়ির স্থান, প্রকর্ষ স্থান সমনের একটি কপি লটকাইয়া দিবেন, এটাকে লটকাইয়া জারি বলা হবে। অর্থাৎ করিমের নামে আদালত কর্তৃক সমন হলো, করিম, এই করিমের নামে আদালত সমন পাঠালেন, করিম তার বাসায় নাই, সে পলাতক, যেভাবে হোক সে সমন গ্রহণ করতে অনিচ্ছা প্রকাশ করতেছে। এখন এই যে তার বাসার সামনে সমনের একটা কি কপি, অথবা তিনি যেখানে ব্যবসা করেন সেই ব্যবসা প্রতিষ্ঠানের সামনে, অথবা আদালতের প্রাঙ্গণে, ঠিক আছে, অথবা আদালতের প্রাঙ্গণে যেখানে তিনি বাস করেন, সমনটা কি করবেন? লটকাইয়া দিবেন, লটকাইয়া। এটাকে বলা হয় সমন লটকাইয়া জারি 71 ধারা। সমন লটকাইয়া জারি কি? 71 ধারা। প্রশ্ন যদি হয় হতে পারে সমন লটকাইয়া জারি বলতে কি বোঝায়, কোথায় আছে সমন লটকাইয়া জারির বিধান? ফৌজদারি কার্যবিধির কোথায় বর্ণিত আছে?
সরকারি কর্মচারীর উপর সমন জারি। কোনো সরকারি কর্মচারীকে সমন দিতে হলে তার অফিস প্রধানের নিকট সমন প্রেরণ করতে হবে এবং অফিস প্রধান পৃষ্ঠাঙ্কন ও স্বাক্ষর করে আদালতের নিকট ফেরত পাঠাবেন। 72 ধারাটা দেখেন, সরকারি কর্মচারীর উপর সমন জারি কোথায় বর্ণিত আছে? সরকারি কর্মচারীর উপর সমন 72 ধারা। দেখেন, স্থানীয় সীমানার বাহিরে সমন, এটাও প্রশ্ন হতে পারে। স্থানীয় সীমানার বাহিরে সমন, স্থানীয় সীমানার বাহিরে যদি সমন প্রেরণ করা দরকার হয় 73 ধারা। ধরেন আপনার বাড়ি হচ্ছে, ধরেন জামালপুর, আমাদের শারমিন, জান্নাত শারমিনের বাড়ি জামালপুর। এই জামালপুরে একটা তিনি মামলা করলেন, আসামির বাড়ি হচ্ছে গাজীপুর। তাহলে স্থানীয় সীমানার বাহিরে এই যে সমনটা জারি করতে হবে 73 ধারার বিধান অনুসারে। 73 ধারাতে বলছে যে ম্যাজিস্ট্রেট, 73 ধারাতেই বলছে, 73 ধারা, ঠিক আছে। স্থানীয় সীমানার বাহিরের সমন, এটা মনে রাখবেন 73 ধারা। এক জেলা থেকে অন্য জেলায় সমন পাঠানোর পদ্ধতি। আমরা 75 ধারাতে চলে যাচ্ছি। 75-এ কি? এই যে সমন প্রেরণের পর আসামি আসলো না, সমন পাঠানোর পর আসামি কোর্টে আসলো না, তখন আসামির প্রতি কি হবে? ওয়ারেন্ট হবে। ওয়ারেন্টের ফরম সম্পর্কে 75 ধারায় বলা হচ্ছে। ওয়ারেন্ট ফরম, এই যে সমন পাওয়ার পর আসামি আসলো না, তখন আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট হবে। এই ওয়ারেন্টটাই হচ্ছে কি? ওয়ারেন্ট ফরম, যেটা 75 ধারাতে বলা হয়েছে। কোথায় ওয়ারেন্ট সম্পর্কে বলা হয়েছে? গ্রেফতারি পরোয়ানার ধরন বা ওয়ারেন্ট। গ্রেফতার পরোয়ানা, ধরেন এটা হচ্ছে একটা গ্রেফতারি পরোয়ানা, সমনের মতোই আসামির নাম ঠিকানা লেখা থাকবে, ঠিক আছে, লিখিত এবং আদালত কর্তৃক স্বাক্ষরিত হবে, একটা সিলমোহর থাকবে, ঠিক আছে। অবশ্যই ওয়ারেন্টে, যার বিরুদ্ধে ওয়ারেন্টটা ইস্যু হচ্ছে সেই ওয়ারেন্টটা, তার বিরুদ্ধে, যার বিরুদ্ধে ওয়ারেন্টটা ইস্যু হচ্ছে, অবশ্যই সমনটা লিখিত হবে, আদালত কর্তৃক স্বাক্ষরিত হবে। 75 ধারায় বলা হচ্ছে গ্রেফতারি পরোয়ানার ধরন। এখন দেখেন, এই গ্রেফতারি পরোয়ানাটা কার প্রতি নির্দেশিত হবে? এই যে গ্রেফতারি পরোয়ানাটা এক বা একাধিক পুলিশ অফিসার ইনচার্জ থানায় যখন এই ওয়ারেন্টটা পাঠানো হবে, এক বা একাধিক পুলিশ অফিসার সেই ওয়ারেন্টটা তামিল করতে পারেন, ওয়ারেন্টটা কি করতে পারেন? কার্যকর করতে পারেন। দেখেন 80 ধারাটা এখানে মোস্ট ইম্পর্টেন্ট। 80 ধারাটা দেখেন সবাই, 80 ধারাতে চলে যাচ্ছেন। 80 ধারাতে চলে যান। পরোয়ানার সারমর্ম জ্ঞাপন। ওয়ারেন্টের যে সারমর্ম, পরোয়ানার সারমর্ম জ্ঞাপন। দেখেন, করিমের নামে ওয়ারেন্ট হলো, পুলিশ করিমকে গ্রেফতার করতে তার বাসায় গেল করিমের বিরুদ্ধে। এখন করিম যদি পুলিশকে বলে যে আমার বিরুদ্ধে যে ওয়ারেন্ট হয়েছে, আমার অপরাধ কি, কিসের কারণে আমাকে গ্রেফতার করতে আসছেন, কি কারণে গ্রেফতার করতে আসছেন আমাকে দেখাইতে হবে, তখন এই যে পুলিশ অফিসার কি করবে? ওয়ারেন্টের যে ফর্ম করিমকে দেখাবে যে এই যে ওয়ারেন্ট ফর্ম, আপনার বিরুদ্ধে এত ধারার অপরাধে ওয়ারেন্ট হয়েছে, এত ধারার মামলা, এত নাম্বার মামলা। এই যে পরোয়ানার যে সারমর্ম তাকে বুঝিয়ে বলতে হবে যে করিম সাহেব, জনাব করিম সাহেব, আপনার বিরুদ্ধে বিজ্ঞ আদালত থেকে একটা ওয়ারেন্ট আসছে, এই যে ওয়ারেন্ট ফর্ম, এত নাম্বার মামলায় আপনার নামে ওয়ারেন্ট। এই ওয়ারেন্টের সারমর্ম পুলিশ ওয়ারেন্টভুক্ত আসামিকে জ্ঞাপন করবেন, তাকে বুঝাবেন, এটাই হচ্ছে বিষয়। 83 ধারাতে দেখেন, অধিক্ষেত্রের বাহিরে পরোয়ানা। 81 ধারা তো আমরা পড়েই ফেলেছি, তাই না? 81 ধারাতে এই যে করিমকে গ্রেফতার করলো, গ্রেফতারের পর অনাবশ্যক বিলম্ব ছাড়াই আদালতে প্রেরণ করতে হবে। 81 ধারা, 81 ধারাতে আমরা পড়লাম অনাবশ্যক বিলম্ব ছাড়াই তাকে কি করতে হবে, ঠিক আছে। এক জায়গায় ওয়ারেন্ট, অন্য জায়গায়, যাই হোক আমরা চলে যাচ্ছি 87 ধারাতে। সবগুলো পড়লে মনে থাকবে না। এই যে আমরা কি পড়লাম, 75 ধারাতে সমন, 68 ধারাতে সমন, 68 ধারাতে সমন পাওয়ার পর আসামি আসলো না, 75 ধারাতে ওয়ারেন্ট। এখন ওয়ারেন্ট বলেও আসামি আসলো না, পাওয়া গেল না, তখন 87 ধারাতে হুলিয়া, আমার নেতার হুলিয়া দিতে হবে তুলিয়া। একটা কথা কিন্তু আমরা এটা সচরাচর জেনে থাকি যে আমার নেতার হুলিয়া দিতে হবে তুলিয়া। পলাতক ব্যক্তির বিরুদ্ধে হুলিয়া, যখন ওয়ারেন্ট হয়, একটা আসামির নামে সমন হয়, ওয়ারেন্ট হয়, আসামিকে খুঁজিয়ে পাওয়া যায় না,
তখন আসামির বিরুদ্ধে কি হবে? হুলিয়া জারি হবে। এই ওয়ারেন্ট মূলেও যখন আসামিকে পাওয়া যাবে না, তাহলে সমনের পরে কি হবে? ওয়ারেন্ট, তাই না? ওয়ারেন্টের পরে কি হবে? হুলিয়া হবে, হুলিয়া। পর্যায়ক্রমে পদ্ধতিটা আমরা দেখে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি। হুলিয়া, এই যে হুলিয়া, পলাতক ব্যক্তির হুলিয়া, আদালত আসামিকে নির্দিষ্ট স্থানে, মানে যিনি আসামি, ধরে যে রহিমকে তো আদালত খুঁজে পেল না, রহিমের প্রতি হুলিয়া জারি হলে 30 দিনের একটা সময় দিবে। 30 দিনের মধ্যে একটা নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট তারিখে আদালতে হাজির হওয়ার জন্য, আদালতে হাজির হওয়ার জন্য তার প্রতি হুলিয়া জারি হবে। এই হুলিয়াটা কি? আসামি যেখানে বসবাস করে, সাধারণত সে শহরে বা গ্রামে প্রকাশ্য স্থানে জনসম্মুখে পাঠ করতে হবে। আসামি যে এলাকাতে বাস করে ওই এলাকায় যায়া, অথবা তিনি যেখানে ব্যবসা করেন সেখানে যায়া হুলিয়াটা পাঠ করে শোনাতে হবে যে আসামি রহিমের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে এত নাম্বার মামলা থেকে এত নাম্বার তারিখে তার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে। আসামি আব্দুর রহিম 30 দিনের মধ্যে এত তারিখে আদালতে হাজির হওয়ার জন্য তার বিরুদ্ধে হুলিয়া পাঠানো হইয়াছে। ঠিক আছে? আসামি যেখানে বসবাস করে সে বাড়ি বা প্রকাশ্য স্থানে একটা কপি লটকাইয়া দিতে হবে হুলিয়ার। আসামি যেখানে রহিম বাস করে তার বাড়ি, তার বাসা, অথবা প্রকাশ্য স্থানে, অথবা আদালত ভবন যে আছে, আদালত ভবনের সামনে দেখবেন এক জায়গায় নোটিশ, প্রত্যেকটা নোটিশ সেখানে টাঙিয়ে রাখে। ওই স্থানে কি করবে? প্রকাশ্য স্থানে, আদালত ভবনের প্রকাশ্য স্থানে হুলিয়াকৃত ব্যক্তির যে হুলিয়াটা, সেটার একটা কপি টানিয়ে দিতে হবে। তাহলে প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, আমরা সংক্ষেপে বলি, সমন, ওয়ারেন্ট, হুলিয়া 68, 75, 87। এই যে হুলিয়া, তার 30 দিনের সময়ের পরে সে আসলো না কোর্টে, হুলিয়া জারি হওয়ার পরেও আসলো না, তখন তার বিরুদ্ধে কি হবে? তার সম্পত্তি, অস্থাবর সম্পত্তি ক্রুকের বিধান হবে। কত ধারায়? 88 ধারাতে ক্রুক, তখন হবে ক্রুক। ঠিক আছে? তখন কি হবে? তার স্থাবর অস্থাবর সম্পত্তি আদালত ক্রুকের আদেশ করতে পারেন। এই যে 30 দিনের মধ্যে রহিম সাহেব যখন আদালতে হাজির হবেন না, তখন তার কি হবে? তখন তার স্থাবর অস্থাবর সম্পত্তি আদালত ক্রুক করে ফেলবেন। এটা হচ্ছে হুলিয়া। হ্যাঁ, মনে থাকবে তো? মনে থাকবে? বলেন তো দেখি, মনে থাকবে? দেখেন, হুলিয়া জারির পর সংশ্লিষ্ট আদালত যে কোনো সময় পলাতক ব্যক্তির স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রুক করতে পারে। স্থাবর অস্থাবর উভয় প্রকার সম্পত্তি কি করতে পারে? ক্রুকের আদেশ আদালত দিতে পারেন। 88 ধারাতে বলছে তার স্থাবর অস্থাবর উভয় প্রকার সম্পত্তি ক্রুকের আদেশ দিতে পারেন। ক্রুকের আদেশ কে দিতে পারেন? সিজিএম দিতে পারেন, বা যে আদালতে মামলাটা আছে ওই আদালতে দিবেন, সিএমএম, হ্যাঁ, সিএমএম, অথবা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অথবা যে আদালত কর্তৃক ওই নালিশটা গ্রহণ করেছে ওই নালিশকারী আদালত কি করতে পারেন? ক্রুকের আদেশ দিতে পারেন। দেখেন, সম্পত্তি ক্রুক করার পদ্ধতিটা কি? অস্থাবর সম্পত্তি হলে আটক করে রিসিভার নিয়োগ করে লিখিত আদেশ দ্বারা হুলিয়া দেন ব্যক্তিকে অথবা তার পক্ষে অন্য কোনো ব্যক্তিকে উক্ত সম্পত্তি প্রদানে নিষিদ্ধ করার মাধ্যমে আদালতের ইচ্ছা অনুসারে অন্য যে কোনো ওয়েতে, যে কোনো পদ্ধতিতে আদালত কি করতে পারেন? তার স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রুক করতে পারেন। এখানে আমাদের মনে রাখতে হবে, ক্রুককৃত সম্পত্তি অপর কোনো ব্যক্তির স্বার্থ থাকলে, দেখা যাচ্ছে তার স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রুক হলো, স্থাবর বা অস্থাবর সম্পত্তি ক্রুক হলে, এই যে স্বার্থযুক্ত ব্যক্তি যদি থাকে, স্বার্থযুক্ত এই সম্পত্তিতে যদি অন্য কোনো ব্যক্তির স্বার্থ থাকে, অন্য কোনো ব্যক্তির যদি এখানে স্বার্থ জড়িত থাকে, তাহলে অবশ্যই কি করতে হবে? ওই সম্পত্তিটা ক্রুক হওয়ার 6 মাসের মধ্যে তাকে 6 মাসের মধ্যে কি করতে হবে? আদালতে দরখাস্ত দিতে হবে। এবং 89 ধারা অনুযায়ী ক্রুককৃত সম্পত্তি পুনরুদ্ধার, ক্রুকের যে সম্পত্তি, এই সম্পত্তি পুনরুদ্ধার করতে হবে। যাই হোক, যার স্বার্থ, মনে রাখবেন, আমরা সমন দেখলাম, ওয়ারেন্ট দেখলাম, হুলিয়া দেখলাম, ক্রুক, স্থাবর অস্থাবর সম্পত্তি যখন ক্রুক হবে,
ক্রুক হওয়ার পরে স্বার্থযুক্ত ব্যক্তি অন্য কোনো ব্যক্তি যদি থাকে, এই সম্পত্তিতে তার স্বার্থ আছে, 6 মাসের মধ্যে আটক মানে আবেদন করবে। এবং 89 ধারাতে বলা হচ্ছে ক্রুককৃত সম্পত্তি পুনরুদ্ধার। যাই হোক, জুমার নামাজের আজান দিচ্ছে, আমরা 5 মিনিট থেকে 10 মিনিট সর্বোচ্চ 10 মিনিট শেষ করে দেব আজকের। তারপরে একটা বিরতি হবে, 3টা পর্যন্ত বিরতি, 3টার পরে আমরা আবার রিভিশন ক্লাস শুরু করব। ওকে, দেখেন আমরা তল্লাশিটা শেষ করে দিই, একদম তল্লাশিটা শেষ করে দিই। 94 থেকে 105 দেখেন, দলিল বা অন্য কোনো জিনিস হাজির করার জন্য সমন। 94 ধারাতে বলছে দলিল বা অন্য কোনো জিনিস আদালতে হাজির হওয়ার জন্য কি করবে? আচ্ছা, এই যে দলিল বা অন্য কোনো জিনিস আদালতে হাজির হওয়ার জন্য কি করতে হবে? সমন দিতে হবে, সমন। আর 94 ধারাটা মনে রাখবেন, ঠিক আছে? দেখেন 98 ধারাটা এখানে পড়ে নেবেন। 98 ধারাটা হচ্ছে দ্রব্য বা বস্তু, যে কোনো দ্রব্য বা জিনিসপত্র বা বস্তু উদ্ধারের জন্য আদালত কি করতে পারেন? উদ্ধারের জন্য SW সার্চ ওয়ারেন্ট দিতে পারেন। 100 ধারাটা পড়বেন। কোনো ব্যক্তিকে উদ্ধার করার জন্য, কোনো বেআইনিভাবে কোনো ব্যক্তিকে আটক করে রাখছে, বেআইনি আটক, যেমন ধরেন এইটা বহুল প্রচলিত বউ উদ্ধারের মামলা। 100 ধারাটা হচ্ছে বউ উদ্ধারের মামলা আমরা করে থাকি কোর্টে, বউ উদ্ধারের মামলা। গতকাল আমি ক্লাসের পূর্বে এক লোক আসছে আমার এখানে, আয়সা বলতেছে যে বিয়ে করছে, বউ তার পিতামাতা বাড়িতে গেছে আর আসতে চায় না, বউ উদ্ধারের মামলা করব। এই যে এটা হচ্ছে বউ উদ্ধারের মামলা। ফৌজদারি কার্যবিধি 100 ধারা, CRPCর 100 ধারায় কি করতে হবে? বউ উদ্ধারের মামলা করতে হবে। তাহলে জিনিসপত্র যদি কেউ বেআইনিভাবে আপনার আটক করে রাখে, আপনি মামলা করবেন কোথায়? 98 ধারাতে। হ্যাঁ, 98 ধারাতে। যদি কোনো ব্যক্তিকে বেআইনিভাবে আটক করে রাখে, মামলা করবেন কোথায়? 100 ধারাতে। এই যে বউ উদ্ধারের যে মামলার কথা বললাম। এবং 94 ধারাতে বলা হচ্ছে কোনো দলিল বা অন্য কোনো ব্যক্তি কোনো বস্তু উদ্ধারের জন্য সমন প্রেরণ করতে হবে। ঠিক আছে, সমন প্রেরণ করতে হবে। 96 ধারাটা পড়ে নেবেন একটু সবাই। যাই হোক, নামাজের টাইম, আমি বেশি পড়াবো না এখন। বউ উদ্ধার, বউ 100 ধারাতে বউ উদ্ধার, 100 ধারাতে বউ উদ্ধার। যাই হোক, আমরা বিদায় নিচ্ছি। হ্যাঁ, এখান থেকে বিদায় নিচ্ছি। 98 ধারাতে চুরাই মাল জাল দলিল আছে বলে সেই বাড়ি তল্লাশি। হ্যাঁ, 98 ধারাতে হচ্ছে যে কোনো দ্রব্য বস্তু অথবা দলিলপত্র SW মানে সার্চ ওয়ারেন্ট, এটাকে বলা হয় সার্চ ওয়ারেন্ট উদ্ধার। আদালত সার্চ ওয়ারেন্ট ইস্যু করবেন। ঠিক আছে ভাই, এই ধারাতে অনেক মামলা আছে, এগুলো পড়তে হবে। 94 থেকে 105 বেআইনিভাবে আটক না, এত প্যারা নিয়ে মামলা থাকলেও আপনি পরে পড়েন। এখন আইনের জাহাজ হওয়ার দরকার নাই, এখন আপনাকে পাশ করা দরকার। আপনি পাশ করতে না পারলে আইনের জাহাজ হয়ে লাভ নাই। ঠিক আছে, তো সাক্ষীদের উপস্থিতিতে 103 ধারাটা একটু পড়ে দিই, শেষ ধারা। নামাজের পূর্বে 103 ধারা শেষ করে দিব। 103 ধারাটা পড়বেন। দেখেন 103 ধারাতে বলছে সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি করতে হবে। এই যে তল্লাশি যখন করবে না, তল্লাশি করার সময় সাক্ষীদের উপস্থিত থাকতে হবে। সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি করতে হবে। উপস্থিতিতে কিরকম? অবশ্যই স্থানীয় গণ্যমান্য কয়জন ব্যক্তি লাগবে? কমপক্ষে স্থানীয় বা এলাকার গণ্যমান্য 2 জন ব্যক্তি লাগবে। গণ্যমান্য 2 জন ব্যক্তি সম্মুখে কি করতে হবে? এই যে সার্চ ওয়ারেন্ট বলে যে তল্লাশিটা করবে, এই তল্লাশিটা করতে হবে স্থানীয় গণ্যমান্য কমপক্ষে 2 জন ব্যক্তির সম্মুখে। বলা হচ্ছে দেখেন, তল্লাশি করার পূর্বে তল্লাশিকারী অফিসার অন্য কোনো ব্যক্তি যে এলাকায় তল্লাশি করবেন সেই এলাকায় বসবাসরত কমপক্ষে 2 জন ব্যক্তির কি করতে হবে? সম্মুখে উপস্থিত থাকবেন। উক্ত ব্যক্তিদের বা উক্ত সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশিকারী অফিসার তল্লাশি চালাবেন এবং দখলদার কিংবা তার প্রতিনিধি চাইলে তাদেরকে উপস্থিত থাকার অনুমতি দিবেন। তল্লাশির মাধ্যমে উদ্ধারকৃত বস্তু একটি জব্দ তালিকা প্রণয়ন করবেন এবং তাতে এই যে জিনিসগুলো উদ্ধার হলো এটার একটা কি হবে? জব্দ তালিকা হবে। জব্দ তালিকা। এই যে জব্দ একটা তালিকা করবে, এই তালিকায় কিন্তু 2 জন যে গণ্যমান্য ব্যক্তি উপস্থিত তাদের কি করতে হবে? স্বাক্ষর নিতে হবে। দখলদার যিনি দখলে ছিলেন তিনি দখলদার যদি চান একটা কপি, এই যে
তল্লাশি যে করলেন, জব্দ তালিকার একটা কপি যদি চান দখলদার ব্যক্তিকে প্রদান করতে হবে। অনারেবল পারসন টু পারসন, হ্যাঁ অনারেবল পারসন টু। তাহলে 103 ধারাতে তল্লাশিদের ক্ষেত্রে তো একটা সার্চ ওয়ারেন্ট হোক বা যাই হোক, একটা তল্লাশি যখন করতে যাবে অবশ্যই কি করতে হবে, 2 জন স্থানীয় গণ্যমান্য ব্যক্তির সম্মুখে তল্লাশি চালাতে হবে এবং যে মালামাল বা জিনিসপত্র এখানে পাবেন সেগুলোর একটা জব্দ তালিকা, জব্দ মানে বিবরণ, জব্দ তালিকা প্রস্তুত করার পর 2 জন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বাক্ষর নিতে হবে এবং যিনি দখলদার ছিলেন, যার বাড়িটা তল্লাশি করা হলো, তিনি যদি চান তার একটা কপি তাকে দিতে হবে। ওকে, হ্যাঁ সিগনেচার ম্যান্ডেটরি, রাইট, সিগনেচার ম্যান্ডেটরি। তাহলে প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, আমরা নামাজের পরে শুরু করব শান্তি শৃঙ্খলা দিয়ে। আমরা শান্তি মতো নামাজ পড়ব, সবাই সবার জন্য পবিত্র জুমা মুবারকে দোয়া করব। আমাদের এই যে দোয়া যেন আল্লাহ কবুল করে, আল্লাহ যেন আমাদেরকে এইবার কি করেন, আইনজীবী হিসেবে কবুল করে নেন। আমরা যেন পরীক্ষায় কৃতকার্য হয়ে আমাদের মুখ, আমাদের পরিবারের মুখ, বউ বাচ্চার মুখ, সবার মুখ উজ্জ্বল করতে পারি। এই দোয়া সবার জন্য সবাই করবেন, পাশাপাশি আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি এবং সুস্থ থেকে যেন আপনাদের সেবা করতে পারি। যারা আইন শিক্ষার্থী আছে তাদেরকে যেন আমাকে কাজে লাগাতে পারি। ওকে, লং লাইফ মাই স্যার, অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা 103 সেঞ্চুরি করে ফেলছি, হাফ সেঞ্চুরির পরে আমরা কিন্তু সেঞ্চুরি করে ফেলছি না, ফৌজদারি কার্যবিধির 100+ ধারা পড়ে ফেলছি। ফৌজদারি কার্যবিধির 565টা ধারার মধ্যে কয়টা পড়বেন? অনেক ধারা। দেখেন নামাজের পরে 2 ঘন্টায় আপনার ফৌজদারি শেষ করে দেব, 2 ঘন্টায় ইনশাল্লাহ। নামাজের পরে 2 ঘন্টায় শেষ। আপনার মতো মানুষের দরকার এই ওয়ার্ডে। আল্লাহ ব্লেস ইউ। অসংখ্য ধন্যবাদ শরীফ আল মামুন সাহেবকে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় ভাই তানজিলা আনান্নি, দেখেন মজার বিষয় কি জানেন, আমি হাফ প্যান্ট প্রিন্টে ক্লাস করাইলাম। আমি ঘুম থেকে উঠে শুধুমাত্র একটু ফ্রেশ হয়ে, মানে অল্প কিছু, হ্যাঁ আমার ওয়াইফ খিচুড়ি রাঁধছে, খিচুড়ি হালকা কিছু 2-3 চামচ খিচুড়ি খেয়ে আমি ক্লাসে ঢুকে পড়ছি। এনার্জি নাই সত্যি। এখন ভালো করে গোসল করব, নামাজ পড়বো, খাবো, আপনাদের সাথে ইনশাল্লাহ ভালো ফুল এনার্জি নিয়ে আপনাদের সাথে যুক্ত হব ফৌজদারি কার্যবিধির রিভিশন করার জন্য। ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ স্যার। দোয়া করি ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া, আল্লাহ পাক আপনাকে হেফাজত করুন ইনশাল্লাহ। দুরন্ত ল একাডেমি দুর্বার গতিতে এগিয়ে যাক, এই দোয়া শুভকামনা রইল। স্যার যেভাবে রিভিশন দিচ্ছেন যদি মনে রাখা যায় 15-16 পাওয়া যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, জান্নাত শারমিন ইনশাল্লাহ। তাহলে আমরা নামাজের জন্য বিরতি। রাঙামাটি থেকে যুক্ত ছিলেন এমডি জয়নাল আবেদিন, অসংখ্য ধন্যবাদ। আহসানুল্লাহ খুকন ধন্যবাদ জানিয়েছেন। ওকে, তাহলে আমরা জাস্ট কয়টায় যুক্ত হবে? সবাই জাস্ট যুক্ত হব 3 ঘটিকার সময়, 3 PM। হ্যাঁ 3 PM আমরা যুক্ত হব। নামাজ পড়বেন, খাওয়া দাওয়া করবেন, ফ্রেশ নেবেন। 3টার সময় আমরা দুরন্ত ল একাডেমির ফেসবুক থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সেগুলো আমরা আলোচনা করব। আল্লাহ হাফেজ। জুমা মুবারকের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আসসালামু আলাইকুম।